আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন? আপনার সাথে বিয়ে যখন হয়েছে তখন আর কি করার। ও আচ্ছা। আসলে আমি নিজেও বুঝতে পারলাম না আব্বু আম্মু আমার সাথে এমন কেন করলো। আর ভাইয়াই বা কোন হিসাবে অন্য মেয়ে নিয়ে পালালো। জানি না। আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন। ইভানের কথা শুনে নদী কিছু বলল না, চুপচাপ বসে থাকলো। ইভান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নদীকে বলল, যাই বলেন, আপনি কিন্তু অনেক সুন্দর। একদম আপনাকে লাল পরীদের মতো লাগছে। পরীকে কখনো দেখেছেন নাকি? না, পরীকে তো দেখি নাই, বাট আজকে দেখলাম আপনাকে। ও, ঘুমাবেন নাকি? অনেক ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। কিছু খেয়েছেন কি? নদী চুপ করে থাকলো। ইভান বুঝতে পেরে বলল, আচ্ছা, আমি ফোনটা রাখছি, কয়েক মিনিট পর কল দিচ্ছি। ইভান কল কেটে দিয়ে ওর বড় বোন আতিয়াকে কল দিলে আতিয়া কল রিসিভ করে বলল, বল পিচ্ছি। আপু, আমার মনে হয় উনি সারাদিন কিছু খায় নাই। তুমি গিয়ে ওনাকে খাবার দিয়ে আসো। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। ওকে, তুমি ওনার জন্য খাবার নিয়ে যাও। ইভান কল কেটে দিয়ে নদীকে কল দিল। নদী কল রিসিভ করলে ইভান বলে, লালপরীর কি অনেকটা মন খারাপ? না, মন খারাপ কেন হবে? ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। হুম, এইটা ঠিক। নিজেকে মানিয়ে নেওয়া ভালো। হুম। আপু মনে হয় এসেছে, দরজা খুলেন। নদী ফোনটা খাটের উপরে রেখে দরজা খুলে দিলে দেখে সত্যি আতিয়া এসেছে। আতিয়াকে দেখে নদী বলল, কিছু বলবি? খাবারগুলো খেয়ে নে, আমি ভুলে গেছিলাম, ভাই কল না দিলে মনে আসতো না। ক্ষুধা লাগে নাই, তুই নিয়ে যা। আমি কিচ্ছু খাবো না। খেয়ে নে রে, আমি জানি তুই মনে মনে অনেক কষ্ট পাচ্ছিস। দেখ, আমরা কেউ ভাবতেও পারি নাই রাফি ভাইয়া এমন একটা কাজ করবে। আর আমার ছোট ভাই অনেক ভালো। তুই আস্তে আস্তে মিশে দেখ, তোর মনের মতো কি গড়িয়ে তুলতে পারবি। ভালো লাগছে না, তুই যা। আজকের রাতটা তোর সাথে ঘুমাবো, তুই একা একা থাকতে তো ভয় পাস। সারা জীবন তো একা থাকতে হবে, অভ্যাস করে নিব। চল তো ভিতরে। আতিয়া দরজা লাগিয়ে দিল। নদী খাটে বসলে ফোনটার দিকে তাকাতেই দেখে ইভান তাকিয়ে আছে। ভাই ঘুমা, তোর তো সকালে কলেজ আছে, আমি ওর সাথে আছি, তুই ঘুমিয়ে যা। আপু, আমার এখানে এখন দিন হয়ে গেছে, কোচিংয়ে যাব। ও সরি, ভুলে গেছিলাম, দিন দিন সব ভুলে যাচ্ছি। তোর আর আমাদের তো 6 ঘন্টা পার্থক্য। আচ্ছা, তোমরা ঘুমিয়ে যাও, আমি বাহিরে যাব। ইভান কল কেটে দিয়ে দিল। এদিকে নদীকে জোর করে খাওয়া দিয়ে আতিয়া লাইট অফ করে ঘুমিয়ে গেল। নদীর চোখে কোনো ঘুম নাই। নদী এক নজরে উপরের দিকে তাকিয়ে আছে। চোখ বেয়ে পানি পড়তে লাগলো আর ভাবতে লাগলো, প্রতিটা মেয়ের বিয়ে নিয়ে বাসর রাত নিয়ে কত স্বপ্ন থাকে, তেমন আমারও তো ছিল। কোথায় ভেবেছিলাম এই রাতটা স্বামীর বুকে মাথা দিয়ে কাটিয়ে দেব। ভাগ্যের কি পরিহাস, স্বামী লন্ডন আর আমি বাসর রাতে কিনা স্বামীর বড় বোনের সাথে ঘুমাচ্ছি। নদী চোখের পানি ফেলতে ফেলতে ঘুমিয়ে গেল। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। নদী ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ইভান হেসে বলল, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। নদী কান থেকে ফোন সরিয়ে তাকিয়ে দেখে ইভান কল দিয়েছে। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনি এখনো ঘুমান নাই? আমাদের এখানে তো 6টা বাজে, আপনাদের তো রাত 12টা বাজে। ঘুমানো বাদে কল করছেন? ইভান হাই তুলতে তুলতে বলল, কেবল পড়া শেষ করলাম, টাইম দেখে ভাবলাম দেখি বউকে তুলে দেই নামাজ পড়ার জন্য। এত রাত পর্যন্ত পড়া কি ঠিক? 10টার আগে ঘুমানো উচিত। অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে, সেইগুলো শেষ না করলে বকা খাবো। ও আচ্ছা। আপু ঘুমাচ্ছে নাকি? হুম। রাতে বেনারসি খোলেন নাই, এইটা পরে কি ঘুমানো যায়? আপনি নিশ্চয়ই ভালোভাবে ঘুমান নাই। না মানে, যান ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নেন, অজু করে নামাজ পড়েন। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমিয়ে যাব। তাহাজ্জুদ নামাজ পড়েন? চেষ্টা করি প্রতিদিন পড়ার। বাহ, লন্ডন গিয়েও আপনি অন্যদের মতো না। আমার বড় আপু তো লন্ডন পড়াশোনা করতে গেছিল। আপুকে কখনো এমন দেখি নাই। সব সময় পার্টি নিয়ে থাকতো, ড্রিঙ্কস করতো, বন্ধু বান্ধবীদের নিয়ে আনন্দে মেতে থাকতো। হা হা হা, যার যেমন রুচি। যাই হোক, যান নামাজ পড়তে, বেলা উঠে গেলে পড়তে পারবেন না। আচ্ছা, আপনি কি ঘুমিয়ে যাবেন? আপনি বললে
জেগে থাকতে পারি। না থাক, ঘুমানো ভালো। গুড নাইট। গুড নাইট। ইভান মিষ্টি করে হাসি দিয়ে কল কেটে দিল। নদীর মনটা অনেক ভালো লাগতে লাগলো। আতিয়াকে তুলে দুজন উঠে নামাজ পড়ে নিল। নদী মাথায় কাপড় ভালোভাবে দিয়ে আতিয়ার সাথে নিচে চলে গেল। এদিকে সকালে ইভানের ঘুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে। নদীকে কল দিলে নদীর সাথে সাথে কল রিসিভ করলো। কি ব্যাপার, আপনি কি আমার ফোনের অপেক্ষা করছিলেন নাকি? একবার রিং হওয়ার সাথে সাথে ধরে ফেললেন। ইভানের কথা শুনে নদী কিছুটা লজ্জা পেয়ে গেল। নদী কিছু বলবে তার আগে ইভান বলল, বুঝেছি, আমার বউ লজ্জা পেয়েছে। কি করেন? নামাজ পড়ে ভাবলাম বউটার মুখ একটু দেখি। ও আচ্ছা। আপনি কি করেন? এই তো বারান্দায় বসে আছি আর কফি খাচ্ছি। খাবেন? আমি বানিয়ে নিয়ে আসি। সকালের পরিবেশটা অনেক সুন্দর, দেখবেন। হুম। ইভান কফি বানিয়ে বারান্দায় গিয়ে বসে পড়ল। দুজন কফি খেতে লাগলো আর কথা বলতে লাগলো। ইভান কফি খাওয়া শেষ করে বলল, আচ্ছা, ফোন কি কাটবো নাকি রেখে দিব? আমি রান্না করব। রান্নাও করতে পারেন? হ্যাঁ। আমাকে নিয়ে যান, আমি রান্না করে দেই। নদীর কথা শুনে ইভান হাসতে লাগলো। এক সাইডে ফোন রেখে ইভান মরিচ পেঁয়াজ কাটতে লাগলো আর বলতে লাগলো, আসবেন নাকি? এখানে চলে আসেন, বউ রান্না করে দিলে তো অনেক সুবিধা হবে। নিয়ে যান। আপনার তো অনার্সে পরীক্ষা আছে সামনে। পড়াশোনা করতে হবে, পড়তে আর ভালো লাগে না। আহারে, কত কষ্ট। পড়াশোনা না করলে জীবনে কি করবেন? কি আর করব, জামাইয়ের কেয়ার করতে চাইলাম, জামাই তো থাকে অনেক দূরে। নদীর কথা শুনে ইভান হাসতে লাগলো। আপনার জন্য মায়া হচ্ছে, পিচ্চি বরকে বিয়ে করছেন, তার উপরে আবার ভিডিও কলে বাসর ঘরে বরের বোনের সাথে ঘুমিয়েছেন। ইভান কথাগুলো বলে হাসতে লাগলো। নদী গম্ভীর গলায় বলে, ফাজিল পোলা একটা, সামনে পাইলে না এমন মার দিব না। ওলে ওলে বউ, আবার মুখ ফুলিয়ে ফেলছে, গালগুলো লাল হয়ে যাচ্ছে। যান, কথা বলবো না। আরে না না, সরি, মজা করছি। পিছন থেকে আতিয়া আর কিছুজন এসে বলে, কি রে পিচ্ছি, আমাদের কল দেওয়ার সময় পাস না? এখন দেখি বউকে এক মুহূর্ত ছাড়িস না। আপু, সুন্দর বউ, কথা না বললে যদি বাসায় যাওয়ার আগেই বউ অন্য কারো হয়ে যায়, অনেক বড় ধোকা খেয়ে যাব যে। ইভানের কথা শুনে সবাই হেসে দিল। নদীর রাগের লোক নিয়ে তাকালো। আতিয়া নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার বান্ধবী ওই রকম না, আমার বান্ধবী অনেক ভালো। পিচ্ছি, তোর কলেজ নাই? আছে, খাবার খেয়ে বের হব। তোমরা আমার খাওয়া দেখো, আমি খেতে থাকি। শুধু ডিম ভাজি, আর কিছু রান্না করিস নাই বাবু? বেশি সময় নাই, লাইব্রেরিতে যাব, ওইখানে কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি খেয়ে বের হব। ও আচ্ছা, তাহলে কথা বল, কথা শেষ হইলে নদীর নিচে চলে আসিস। ওরা সবাই চলে গেল। ইভান খাবারের লোকমা এগিয়ে দিয়ে বলল, নেন, খেয়ে নেন। খাবো না, আমি তো অন্য ছেলের সাথে পালিয়ে যাব। ওলে ওলে, রাগ করছে বউটা। আরে আমি তো মজা করছি, রাগ করে না ভালো বউ আমার। যাই বলেন, আমার বউ রাগলে বেশি মিষ্টি লাগে দেখতে। ফাজিল একটা। নদীকে লজ্জা পেতে দেখে ইভান হেসে দিল। তাড়াতাড়ি খেয়ে রুমে গিয়ে রেডি হতে লাগলো। নদী লজ্জায় একবার হাত দিয়ে চোখ ঢেকে নিতে লাগলো, আবার আঙ্গুলের ফাঁক দিয়ে ইভানকে দেখতে লাগলো। ইভান শার্টের বোতাম লাগিয়ে চুল ঠিক করে পারফিউম দিয়ে ঘড়ি পরে ওয়ালেট পকেটে তুলে নিল। ব্যাগ কাঁধে নিয়ে ফোন হাতে নিয়ে বাসায় দরজা লক করে বের হয়ে গেল। ক্যাবে উঠে নদীর সাথে কথা বলতে লাগলো। কি ব্যাপার, বউটা কি এখনো লজ্জা পেয়ে আছে নাকি? তোমার একটুও লজ্জা নাই, এইভাবে আমার সামনে শার্ট পরলে কেন? বাহ, তুমি ডাকটা কত মধুর। এই তুমি বলে ডাকবেন? যা ফাজিল। ওলে ওলে, আবার লজ্জা পেল। ও হ্যাঁ, বের হইছো ভালো কথা, নিজের নজর ঠিক রাখেন। যদি অন্য নারীর দিকে তাকান বাজেভাবে চোখ তুলে ফেলবো। হায় হায়, বলে কি? চোখ তুলে ফেললে আপনাকে দেখবো কিভাবে? মনের চোখ দিয়ে যাই হোক, আমার পবিত্র চোখ জোড়া লাগবে। চেষ্টা করব। আচ্ছা, কলেজ চলে এসেছি, ফোনটা রাখছি। ইভান কল কেটে দিল। ইভান ক্যাপের ভাড়া দিয়ে কলেজে চলে গেল। লাইব্রেরি গিয়ে কাজ শেষ করে ক্লাস করতে চলে গেল। কলেজ ছুটি হয়ে গেলে ইভান সোজা কোচিং করতে চলে গেল। কোচিং করতে করতে সন্ধ্যা 6টা বেজে গেল। ইভান বাসায় এসে রান্না করে রেখে কিছুক্ষণ রেস্ট নিল। ফোন ডাটা চালু করতে দেখে নদী SMS দিয়েছে। ইভানের মুখে হাসি ফুটে উঠল। ইভান SMS উত্তর দিল, সাথে সাথে নদী কল দিল। ইভান কল রিসিভ করে বলল,
আসসালামু আলাইকুম, ঘুমান নাই? ওয়ালাইকুম সালাম। ঘুম আসছে না। তুমি কি ফ্রি আছো? পড়াশোনা করছো? না, ফ্রি এখন, বাট আপনি ঘুমান। রাত জাগা ঠিক না। তুমি কি ফ্রি আছো নাকি পড়াশোনা করছো? আমার ঘুম আসছে না, আমি কি করব? আসেন, কোলে মাথায় রাখেন, আমি হাত বুলিয়ে দেই। ইভান, তুমি আসবে কবে? 1 মাস পর যেতে পারবো, আপাতত আমার ছুটি নাই। পরীক্ষার সামনে ভালো করে না পড়লে আন্ডা পাবো। তুমি তো অনেক ভালো স্টুডেন্ট। আমি তোমার ব্যাপারে তোমার আপুর কাছে অনেক কথা শুনেছি। তুমি ছোটবেলা থেকে সবার প্রথম হয়ে আসছো। ইনশাল্লাহ এবারও তুমি প্রথম হবে। দোয়া করেন। আমার থেকে কত ভালো ভালো স্টুডেন্ট আছে। এত প্যারা নিও না, নিজের প্রতি বিশ্বাস রাখো। হুম, আচ্ছা ঘুমান। অনেক রাত হয়ে গেছে কিন্তু। উফ, তুমি এমন কেন করছো? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? আরে বউ আমার, উল্টা বোঝেন না। আমি আপনাকে 12টার দিকে কল দিব, তখন যত ইচ্ছে কথা বলেন। তোমার ঘুমের প্রয়োজন। তুমি স্টুডেন্ট মানুষ, আমি বউ মানুষ, আমার কোনো কাজ নাই। হইছে, এত পাকনা কথা বলতে হবে না। বাই, আমার পড়তে হবে। পরও আমি ডিস্টার্ব করবো না, আমি শুধু তোমাকে দেখবো। ধ্যাত, কোনো টেকনিকই কাজ হচ্ছে না। আরে ঘুমান প্লিজ, শরীর খারাপ করবে তো। করবে না, আমি কিন্তু এবার কান্না করব। এই ভাই কথা বলতো, আমাকে ঘুমাতে দে। আতিয়ার কথা শুনে ইভান লজ্জা পেয়ে গেল। নদী বেশ লজ্জা পেয়ে গিয়ে বলল। বাই। নদী কল কেটে দিল। ইভান খাবার খেয়ে পড়তে বসলো। পড়া শেষ করে 12টার দিকে ইভান নদীকে কল দিল। নদী কল রিসিভ করলো। সাথে সাথে ইভান বলল। কি ব্যাপার, ঘুমান নাই সারা রাত? না, ঘুম আসে না। ঘুমালে তোমার হাসি মুখটা ভেসে ওঠে। ইভান হেসে দিয়ে বলে। পাগলি বউ আমার, যাও নামাজ পড়ে নাও। নামাজ পড়েছি। গুড, তাহলে কথা বলি। তুমি ঘুমাও, আমি তোমাকে দেখি। না, আজকে ঘুমাবো না। কেন? বউয়ের সাথে কথা বলে দিন পার করে দিব। আর সত্যি বলতে, সকালে কলেজ নাই, ছুটি। তাহলে রাত জেগে কথা বলবে? তুমি ঘুমাও, পরে কল দিও। না, ঘুমাবো না, দিনে ঘুমিয়ে নিব। তাহলে রাতে আমার সাথে কথা বললে না কেন? আমার শরীর খারাপ হবে, আর তোমার হবে না। আরে পাগলি বউ আমার, আমার অভ্যেস আছে। তুমি একটু ঘুমিয়ে নাও। ওকে। ইভান খাটে গিয়ে শুয়ে পড়ল। ফোনটা বালিশের সাথে রেখে নদী সামনে ভাবে রেখে ঘুমাতে লাগলো। ইভানের আম্মু নদীর আম্মু রুমে ঢুকে ডাক দিতে গিয়ে দুজনের এই অবস্থা দেখে চুপ হয়ে গেল। আতিয়া বলে উঠল। আম্মু, আন্টি ডাক দিয়েন না, দুজন ঘুমাই নাই। আম্মু, কেন যে দুজনকে এভাবে বিয়ে দিলে? এভাবে রাত জেগে থাকলে দুজনের শরীর খারাপ করবে। আর নদী সারা রাতও ঘুমাই নাই, সারা রাত ছটফট করে। আচ্ছা ঘুমাতে দে, তুই আবার কথা বলে জাগিয়ে দিস না। দুজন চলে গেল। ইভানের আরেকটা ফোন কল আসলে দুজনের ঘুম ভেঙে গেল। ইভান কল রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে নদীর দিকে তাকিয়ে মিষ্টি করে এসে বলল। সরি, ঘুম ভাঙিয়ে দিলাম। আমার এই ফোনে রিংটং একটু বেশি সাউন্ড। আমার সাথে তুমিও ঘুমিয়ে নাও। আমাকে বের হতে হবে। আপনি নিচে গিয়ে খাবার খেয়ে আসেন, আমি ফ্রেন্ডের সাথে একটু দেখা করে আসি। এই সময় কে যায়? ওরা ক্লাবে আছে, আগামীকাল ছুটি, তাই সবাই এনজয় করছে। ও, আপনি এখন ওই মেয়েদের সাথে নাচানাচি করতে যাবেন তাই না? একদম না, আমি কল রাখবো না। ইভান কল দিয়ে ফ্রেন্ডদের না করে দিল। সাথে সাথে কলিং বেল বাজতে লাগলো। ইভান বলে উঠে। ভুল হইছে, ক্ষমা করেন, ফোনটা রাখছি। কে এসেছে? ইভান কিছু বলার আগেই কয়েকটা মেয়ে এসে সোজা বাসার ভিতরে ঢুকে ইভানের উপরে ঝাঁপিয়ে পড়ল। তুলি ইভানের গলা জড়িয়ে ধরে বলল। বেবি, কত মিস করেছি তোমাকে। আমাদের কাজ শেষ, তোমাকে বিদায় দেওয়ার পালা। তুলি ছাড়। ইভান সবাইকে সরিয়ে দিলে ইভান ফোনের দিকে তাকাতেই দেখে নদীর চোখে পানি। ইভান তাড়াতাড়ি ফোন কাছে নিয়ে বলল। বউ প্লিজ, প্লিজ ভুল বোঝো না। বউ আমার কথাটা শোনো। নদী কোনো কথা না বলে কল কেটে দিল। ইভান রাগে সবার দিকে তাকিয়ে বলল। তোদের কতবার বলছি আমাকে এভাবে ধরবি না। এভাবে রেগে যাচ্ছিস কেন? এই মেয়েটা কে ছিল? আমার স্ত্রী। তুলি ইভানের কথা শুনে থমকে গেল। সবাই ইভানের দিকে তাকাতেই ইভান ইংরেজিতে ওর বাকি বন্ধুদের বলতে লাগলো। ইভান রেগে বারান্দায় গিয়ে বারবার নদীকে কল দিতে লাগলো। ইভান একের পর এক ভয়েস দিতে লাগলো। তুলি এসে বলে। আমার কাছে দে, আমি বুঝিয়ে ভয়েস দিই। ইভানের হাত থেকে তুলি ফোন নিয়ে ভয়েসে বলল। আসসালামু আলাইকুম ভাবি, আপনি ইভানকে ভুল বুঝছেন। আসলে আমরা 8 দিন পর বাসায় আসলাম। সবাই অনেক দিন পর আসার জন্য ইভানকে এভাবে জড়িয়ে ধরেছি। আর ফ্রেন্ডসদের
ভিতরে যেমন সম্পর্ক ঠিক তেমন। প্লিজ ওকে ভুল বুঝেন না, ওই বাজে ছেলে না। ওর সাথে আমরা 8জন মেয়ে থাকি, কোনো দিন ও আমাদের দিকে বাজেভাবে তাকায় নাই। ভাবি প্লিজ ওকে ভুল বুঝেন না। তুলির পরে আরও কয়েকটা মেয়ে ভয়েস দিতে লাগলো। অনেকক্ষণ পর নদী কল রিসিভ করলো। বাসায় যাচ্ছি, পরে কথা বলবো। আপনি রেগে আছেন? দেখেন সত্যি বলছি, ওরা আমার জাস্ট ফ্রেন্ড। তাতে আমি কি করব? আজকে থেকে আমারও ছেলের ফ্রেন্ডদের ওইভাবে জড়িয়ে ধরবো, গলা জড়িয়ে ধরে রোমান্টিক কথা বলবো। বউ বিলিভ মি, আমি মেয়েদের থেকে সবসময় দূরে থাকি। ওরা আমাদের এখানে থাকে, সবাই মিলে এক ফ্ল্যাটে থাকি, আর ক্লাস ফ্রেন্ড। আর ওরা 8 দিন পর হোমওয়ার্ক করে এসেছে, আমাদের গ্রুপকেও পাঠাবে। তাতে আমি কি করব? এমন করেন না প্লিজ, বিষয়টা খারাপ লাগছে। আমি সত্যি এমন না, আমাকে যেমন ভাবছেন। প্রথম থেকে যদি আমার উপরে আপনার বিশ্বাস না থাকে, তাহলে বাকি জীবন তো পড়েই আছে। আমার উপরে প্লিজ বিশ্বাস রাখেন, আমি আপনার বিশ্বাস কখনোই ভাঙব না। বাই। নদী কল কেটে দিল। ইভান ঢিল দিয়ে ফোন ভেঙে ফেলল। আজান দিলে ইভান নিজের রাগ কন্ট্রোল করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়া শেষ করে বাসে এসেছে। কিছুক্ষণ পরে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বের হয়ে গেল। তুলি ইভানের ফোনটা তুলে চালু করে রেখে দিল। ইভান ক্লাসে মনোযোগ দিতে পারল না। ইভানদের গ্রুপকে নিয়ে কিছু পরীক্ষার জন্য চলে গেল। 9 দিন পর ইভান বাসে ফিরে আসলে তুলি বলল, কী রে, কেমন কাজ করলি? হ্যাঁ, সফল হয়েছি। বাহ, আগামীকাল থেকে লাইব্রেরিতে পরীক্ষা? জানি, এবার আমি ফার্স্ট হব। আমাদের কবে যেতে দিবি? ওহ, ভাবি 9 দিনে অনেকবার কল করছে। যা, তাকে কল দে, সে মনে হয় পাগল হয়ে গেছে। ইভান কিছু না বলে ওর রুমে চলে গেল। ইভান ফোনটা হাতে নিয়ে দেখে স্ক্রিন ফেটে গেছে। কার্পেটের উপরে না পড়লে কি হতো? এত রাগ করা ভালো না। কি করব, মেজাজ বিগড়ে গেলে। কখনো কোনো মেয়ের সাথে কিছু করলাম না, তারপরও সেখানে স্ত্রী সন্দেহ করা শুরু করছে। সরি রে, আমি বুঝতে পারি নাই, জানলে এমন কখনোই করতাম না। যা, বেচারাকে কল দে। উপরের স্ক্রিন তুলে ফেললো। তুলি চলে গেল। ইভান ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে এসে দেখে ফোন বাজছে। ফোন হাতে নিয়ে দেখে ইভানের আম্মু কল দিয়েছে। ইভান কল রিসিভ করলে ইভানের আম্মু বলল, ইভান আজকের ভিতরে টিকিট কেটে দেশে আয়। সম্ভব না, আগামীকাল পরীক্ষা আছে। কিসের পরীক্ষা? লাইব্রেরি, ওই পরীক্ষা দেওয়া লাগবে না। এতদিন পরে এখন পরীক্ষা না দিয়ে দেশে যাব নাকি? ইভান, তুই বিবাহিত, আমি জানি। আমরা জোর করে তোকে বিয়ে দিচ্ছি। ইভান, নদী তোর স্ত্রী। তুই ওর সাথে কথা না বলে এতদিন কোথায় গিয়েছিলি? মেয়েটা কান্না করতে করতে অবস্থা খারাপ, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ওর বাবা মা নিজে মেয়েকে এভাবে দেখে ওদের নিশ্চয়ই ভালো লাগে না। দেখ, দেশে ফিরে আয়, পরীক্ষা দেওয়া লাগবে না। আগামীকাল পরীক্ষা দিয়ে আসবো। আজকে আসতে বলছি, আজ রওনা দিই। ঠিক আছে। ইভান কল কেটে দিয়ে পরিচিত একজনকে কল দিতে টিকিট কেটে নিল। রাত 8টায় টিকিট কেটে নিল। ইভান খাটের উপরে শুয়ে পড়ল। ঘুমিয়ে গেলে রাত 5টার দিকে উঠে সবার জন্য টুকটাক গিফট কিনে নিল। 7টার দিকে রেডি হয়ে আঙ্কেলের থেকে টিকিট নিয়ে এয়ারপোর্টে চলে গেল। 8টার দিকে উঠে পড়ল। 22 ঘন্টা জার্নি করে ইভান বাংলাদেশের মাটিতে পা রাখল। ইভান সিম চেঞ্জ করে ওর আব্বুকে কল দিলে ইভানের আব্বু কল রিসিভ করলো। ইভান বলে উঠল, আব্বু, আমি দেশে এসেছি, এয়ারপোর্টে থেকে নিয়ে যান। ইভানের আব্বু খুশি হয়ে বলে, আমি এখনই আসছি, তুমি ওখানেই অপেক্ষা করো। ইভান কল কেটে দিল। ইভান অনেকক্ষণ অপেক্ষা করার পর ইভানের আব্বু গাড়ি নিয়ে চলে আসলো। ইভান ওর আব্বুর সাথে কুশল বিনিময় করে টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলো। বাসায় গিয়ে দেখে ওর আম্মু বসে আছে। ইভান ওর আম্মুকে জড়িয়ে ধরলে ইভানের আম্মু কপালে চুমু দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস বাবা। আম্মু, এভাবে বলো না। রুমে যা, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। আম্মু, পেট ভরা আছে, এখন কিছু খাবো না। আর এই লাগেজে সবার গিফট আছে, দিয়ে দিও। ইভান লাগেজ রেখে আরেকটা লাগেজ নিয়ে রুমে যেতে লাগলো। ইভান দরজায় নক করলে নদী এসে দরজা খুলে দিল। ঘুম ঘুম চোখে বলল, আম্মু কিছু বলবেন? কথাটা বলে ঘরের লাইট জ্বালায়। ইভানকে দেখে নদী থমকে গেল। নদী ইভানকে এত কাছ থেকে দেখে লজ্জায় দৌড়ে আতিয়াকে ডাকতে লাগলো। ইভান রুমের ভিতরে ঢুকে বলল, আপুর ঘুম নষ্ট করেন না। আপনি এখানে কেন? আপনার মেয়ে বন্ধুদের বাদ দিয়ে এখানে কেন এসেছেন? মাইয়া মানুষ,
কি বলেন? কিছু না। ইভান লাগেজ খুলে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। নদী গম্ভীরভাবে মুখ বানিয়ে বসে থাকলো। ইভান গোসল করে পোশাক পরিবর্তন করে নিল। শার্ট প্যান্ট ধুয়ে বের হইতেই আতিয়া বলে ওঠে, ভাই তুই? আপু তুমি নাক ডেকে ঘুমানো শুরু করছো কবে থেকে? ফাজিল, তোকে তো আমি। ইভান হেসে দৌড়ে বারান্দায় চলে গেল। শার্ট প্যান্ট মেলে দিয়ে বের হতেই আতিয়া মারতে লাগলো। ইভান আতিয়ার গলা জড়িয়ে ধরে বলল, এতদিন পর আসলাম আর তুমি আমাকে মারছো, চলে যাব? না আর মারবো না। ভাই কখন এসেছিস, আমাকে তো একবার বললি না। সারপ্রাইজ দিলাম। সাফওয়ান তো অনেক খুশি হবে, ওই যদি জানতে পারে। ওই ঘুমিয়ে গেছে নাকি? আচ্ছা তোরা তাহলে ঘুমা, আমি আমার রুমে যাই। আচ্ছা। আতিয়া চলে গেল। ইভান দরজা খুলে দিল। নদীর দিকে তাকাতেই ইভান নদীর পাশে বসলো। নদী কিছুটা দূরে সরে বসলো। ইভানও নদীর কাছে বসতে লাগলো। নদী উঠে যেতে নিলে ইভান নদীর ওড়না ধরে মাথা মুছতে লাগলো। নদী পেছনে ঘুরে তাকাতে দেখে ইভান মাথা মুছে। ইভান মুছে বলল, গুড নাইট। ইভান খাটে শুয়ে পড়ল। নদী রাগ করে বাম পাশে ঘুমাতে যাবে, ইভান আবার ওইদিকে ঘুরে শুয়ে পড়ল। নদী ধাক্কা দিতে লাগলো। ইভান বলে ওঠে, আমার উপরে ঘুমাতে চাইলে ঘুমাতে পারে, বাট আমার খাটে জায়গা হবে না। ঘুমাবো না। নদী চলে যেতে লাগলে ইভান টান দিয়ে নদীকে নিজের উপরে ফেলে দিল। দুজনে নিঃশ্বাস একে অপরের মুখের উপরে পড়তে লাগলো। নদীর অনেকটা লজ্জা লাগতে লাগলো। ইভানও কিছুটা শরম লাগলে ইভান ছেড়ে দিল। নদী অন্যদিকে ঘুরে তাকালো। ইভান খাট থেকে নেমে বলল, মানে ফোনে কথা বলা অনেক সহজ, সামনে আসলে এমন শরম লাগছে কেন? আমি কি জানি। ইভান নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে নদীর দিকে তাকিয়ে নদীর কাছে গিয়ে কোমর ধরে কাছে টেনে নিল। নদী চোখ বন্ধ করে ফেলল। ইভান নদীর কাপা ঠোঁটগুলোর দিকে নিজের ঠোঁট এগিয়ে দিতে লাগলো। ইভান নিঃশ্বাস মুখের উপর পড়তেই নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। ইভান নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী ইভানের মাথার পিছনের চুল খামচে দিয়ে ধরে কিস করতে লাগলো। ইভান আস্তে আস্তে নদীকে ঘাটের উপরে ফেলে দিল। আস্তে আস্তে নদীর বুকের উপর থেকে ওড়না সরিয়ে ঠোঁট ছেড়ে গলায় কিস করতে লাগলো। আস্তে আস্তে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। আস্তে আস্তে দুজন হারিয়ে যেতে লাগলো। দুজন আদর করতে ব্যস্ত হয়ে গেল। হঠাৎ করে ইভানের ফোন বেজে উঠলে ইভান নদীর বুকে মাথা দিয়ে শুয়ে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। দেশে এসেছো? ইভান নদীর উপর থেকে উঠে পড়তে চাইলে নদী ইভানকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। ইভান বলল, আমার নাম্বার কই পাইছেন? আমি আপনার স্ত্রীর চাচাতো বোন। কি? হ্যাঁ। ইভান ফোন কেটে দিয়ে নদীকে বলল, নদী, আপনার চাচাতো বোনের নাম রাইসা। হ্যাঁ, তুমি কিভাবে জানো? আর এই অসময় ওর নাম বলছো কেন? আর কে কল দিয়েছিল? ইভানের রাগের মাত্রা বেড়ে যেতে লাগলো। ইভানের ফোন বাজতে লাগলো। ইভান ফোনটা অফ করে দিল। ইভান রাগে প্যান্ট পরে নিল। নদী অবাক হয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন? তুমি ঠিক আছো? কিছু না, ঘুমান। ইভান বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল। নদী কিছু বুঝতে পারল না। ইভানকে ডাকতে লাগলো। ইভান কোনো উত্তর না দিয়ে বসে থাকলো। নদী জোরে জোরে ডাকলো। ইভান দরজা খুলে দিল। নদী ইভানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইভান কি হয়েছে? এমন কেন করছো? আমাকে খুলে বলো। আমার সাথে কথা না বলে এভাবে বারান্দায় থাকবে না তো। বলো কি হয়েছে তোমার? আমি কি তোমাকে অখুশি করে ফেলেছি? তুমি কি আমার কোনো বিষয়ে অখুশি? বলো, আমি নিজের ভুলগুলো শুধরে নেব। নদীকে কান্না করতে দেখে ইভানের খারাপ লাগলে বুকের সাথে চেপে ধরে কপালে চুমু দিয়ে বলল, কিছু হয় নাই, চলেন ঘুমাবো। ইভান নদীকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী শান্তিতে ঘুমিয়ে গেলে ইভানের চোখে পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে মুছে নিয়ে শক্ত করে নদীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। 8টার দিকে ঘুম ভাঙলে ইভান দেখে নদী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল হেয়ার ড্রাই করছে। ইভান পিছন থেকে নদীর কোমরে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিলে নদী কেঁপে উঠল। ইভান নদীর কাঁধে থুতনি রেখে আয়নায় তাকিয়ে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। তাই? হুম। এই জন্য লাগেজ জামা কাপড় বের করতে এইগুলো পেয়েছি। সরি, রাতে দিতে ভুলে গেছিলাম। একটা গলার হার নিয়ে এসেছি, পেয়েছেন কি? আমি ভেবেছিলাম হয়তো আন্টি বা আতিয়ার জন্য নিয়ে এসেছো। না, আপনার জন্য নিয়ে এসেছি। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদে কাজ হবে, আমার গিফট দেন। আমি তো জানতাম না তুমি আসবে। জানলে তোমার জন্য আমি কিছু কিনে রাখতাম। যে গিফট লাগবে ওইটা আপনার কাছে আছে,
নদী কিছুটা অবাক হয়ে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কই আমার কাছে আবার কি আছে? অনুমতি দিলে আমি নিজে থেকে গিফট নিয়ে নিব। থাকলে নাও, অনুমতির কি আছে? ইভান সাথে সাথে নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিলে নদী হেসে ফেলল। ইভানের মাথা চেপে ধরে পাল্টা কিস করতে লাগলো। 3 মিনিট পর দুজন ছেড়ে দিয়ে হাসতে লাগলো। ইভান বলে ওঠে, আহ, কি মিষ্টি গিফট সকাল সকাল। যাও ফাজিল একটা, গোসল করে নাও। আমার ফ্যামিলি থেকে মানুষজন আসবে আমাদের নিয়ে যেতে। ওকে বউ আমার, থাকো। ইভান নদীর ঠোঁট হালকা করে কিস করে ওয়াশরুমে চলে গেল। নদী হালকা হাসি দিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে খাটের উপরে রেখে দিয়ে চলে গেল। নদী নিচে গেলে আতিয়া বলল, বাহ দোস্ত, তোকে তো অনেক সুন্দর লাগছে। আহারে, কতদিন পর মুখে কত হাসি। কচু, আমি তোর ছোট ভাইয়ের বউ, দিন দিন ভুলে যাস কেন? ও থুকু, তুই আমাকে সম্মান কর, তোর জামাইয়ের বড় বোন আমি। আসসালামু আলাইকুম। বড় আফা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ছোট ভাইয়ের বউ, ভালো আছি। দুজন হেসে দিল। ওদের কথাবার্তা শুনে সবাই ফিক করে হেসে দিল। নদী ইভানের আম্মুকে বলল, আন্টি আজকে আমি রান্না করি। আচ্ছা, তুমিও করো আমিও করি, দুজন মিলেই করি। ওকে। নদী ইভানের আম্মুর সাথে কাজ করতে চলে গেল। এদিকে ইভান গোসল করে পোশাক পরিবর্তন করে নিচে আসলে সাউফান দৌড়ে ইভানের কোলে উঠে বলে, মামা মামা, তুমি অনেক পচা, আমাকে একটুও ভালোবাসো না? এইটা কে বলছে? আমার একমাত্র পিচ্চিকে আমি ভালোবাসি না? কে বলছে বলো? আমি তাকে মাথায় একটা টোকা দিয়ে উগান্ডা পাঠিয়ে দিব। ইভানের কথা শুনে সাউফান ভয়ে আস্তে আস্তে বলে, মামা, এটাই আমি বলছি, আমাকে আম্মুর থেকে দূরে করে রেখো না। নানু তোমার জন্য অনেক কান্না করে মাঝে মাঝে, আমি আমার আম্মুকে কান্না করতে দিব না। সাউফানের কথা শুনে ইভান বেশ অবাক হয়ে গেল। সাউফানের কপালে চুমু দিয়ে বলল, ধ্যাত, আমি কি আমার আব্বুকে উগান্ডা পাঠাতে পারি? ইভান সাউফানকে চুমু দিয়ে রান্নাঘরে গিয়ে ইভান ওর আম্মুকে পিছন থেকে কাঁধে থুতনি রেখে বলল, আম্মু, কি রান্না করো? এই তো তোমার জন্য পোলাও রান্না করছি। আমি সাহায্য করি। না বৌমা, করছি, তুই রেস্ট নে। বাহ বা আম্মু, তুমি দেখি আমাকে পর করে দিলে। ইভান খুশি হয়ে গালে কিস করে সাউফানকে বলল, আব্বু যাও, তোমার আম্মুর কাছে আমি রান্নায় সাহায্য করি। সাউফান চলে গেল। ইভান নদী ওর আম্মুর মাঝখানে দাঁড়িয়ে থেকে রান্না করা দেখতে লাগলো। মাংস রান্না হইলে ইভানের আম্মু বলল, নদী, ওনাকে একটা মাংস বাটি দিয়ে দাও, উনি চেক করে একটু সাহায্য করবে। ইভান দাঁত কেলিয়ে আসলে নদী ফিক করে হেসে বলে, এইটা ওনার সাহায্য করার নমুনা। আরে আমি লবণ ঝাল সব চেক করে দেখব এটা কয়জন সাহায্য করতে পারে। হ্যাঁ, ইভানের কথা শুনে নদী হাসতে লাগলো। ইভানকে মাংস দিয়ে দিলে ইভান বসে থেকে খেতে লাগলো আর বলল, মজা হয়েছে। সাহায্য করা হইলে আপনি আসতে পারেন। ধুর আম্মু, তাড়ানোর চেষ্টা করো কেন? আমি আর একটু সাহায্য করি। এবার কি সাহায্য করবেন? নুডলস রান্না করে দাও না আম্মু। ওখানে দেখেন রান্না করা শেষ, আমি জানি আমার বাড়িতে একজন এসেছে, নিয়ে নেন। ইভান নুডলস নিয়ে খেতে লাগলো। ওর আম্মুর মুখে একবার দিল। নদীর দিকে এগিয়ে দিলে নদী লজ্জায় রাগের লোক নিয়ে তাকালে ইভানের আম্মু বলে, নিয়ে নাও, না হইলে ওইভাবে ধরে রাখবে। নদী পরে খেতে লাগলো। ইভান এভাবে 3 চামচ মুখে দিয়ে সব দুজনকে ভাগ করে খাওয়াই দিয়ে বলল, আমার সাহায্য করা শেষ, আমি যাইগা। আচ্ছা বাপজান, আপনি এখন আসতে পারেন। এত কাজে সাহায্য করি তাও কারো মন পাওয়া যায় না। হাতে কি চোখে কিছু পড়ে? মানে আম্মু, আমি তো মজা করছি। ইভান কথাটা বলে বের হয়ে গেল। নদী জোরে জোরে হাসতে লাগলো। এটা কি হলো? নুডলস সব আমাদের তো খাওয়া দিয়ে শেষ করে দিল। এই ফাজিলটা এমন প্রতিদিন জ্বালাবে, ছোটবেলা থেকে আমাকে এভাবে জ্বালায়। এখন বুঝলাম কেন আপনি মাঝে মাঝে রান্নার সময় কান্না করতেন। ছোট সন্তান কাছে না থাকলে কান্না আসার মতো। এই ছোট্ট ছোট্ট পাগলামি অনেক মিস করতাম। আমার কোলে ছেলে কখনোই আমার থেকে দূরে যেত না। আমি যদি কখনো ওকে বকা দিতাম, মানুষ বকা দিলে দূরে গিয়ে কান্না করত। ওই উল্টো আমার আঁচল দিয়ে চোখ মুছতো আর কান্না করত। একদম আমার থেকে দূরে যেত না। আমি দূরে যেতে বললে আরও জড়িয়ে ধরতো। সেই ছেলেকে হঠাৎ করে লন্ডন পাঠালেন কেন? বাংলাদেশে তো কত ভালো কলেজ ভার্সিটি আছে। সেই অনেক কাহিনী মা। দুজন টুকটাক কথা বলে রান্না শেষ করে সব টেবিলের উপরে সাজাতে লাগলো।
আতিয়াকে দেখে বলল। আম্মু, ইভান বড় ভাইয়াকে নিয়ে আসতে গেছে। আতিয়ার কথা শুনে নদীর রাগ হতে লাগলো। ইভানের আম্মু রেখে বলল। মানে কি? ওকে ঠিকানা কে দিয়েছে? আম্মু আমাকে অনেক জোর করেছিল, সাফওয়ান বলে দিয়েছে। মামা, আমি সাব্বির আঙ্কেলের বাড়িতে মামার সাথে দেখা করতে গেছিলাম। পরে ইভান চলে যায়, জিজ্ঞেস করলে বলে আমার ভাই ভাবিকে আনতে যাচ্ছি। ওই জানে না ওর বড় ভাই কি করছে? আমাদের মান সম্মানের কথা না ভেবে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে। ওকে সব বলছি, ওই বলে ভালো করছে। ইভানকে কল দে। আতিয়া কল দিলে ফোন বন্ধ পায়। তখন নদী বলে। ইভান মনে হয় ফোন রেখে চলে গেছে। রাতে কে যেন কল দিয়েছিল, দেখতে পেলাম অনেক চিন্তিত ছিল, আর কেউ ওকে বারবার কল দিচ্ছে, পরে ফোন অফ করে রেখে দেয়। ওকে আবার কে কল দিল? জানি না। ইভান দরজায় নক করতে লাগলো। ইভানের কথা শুনে সাব্বিরের স্ত্রী বলে। আরে ইভান, তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? ইভানের কথা শুনে সাব্বিরের স্ত্রী বলে। আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভিতরে আসো। হ্যাঁ আসো। ইভান ভিতরে ঢুকলো। ইভানকে সোফায় বসতে দিয়ে সাব্বিরের স্ত্রী বলে। রাফি ভাইয়া, ভাবি বসার ঘরে আছেন তো? সাব্বিরের স্ত্রীর কথা শুনে রাফির স্ত্রী রূপা আসলো। ইভান রাফিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। রাফি থমকে গেল। রাফি ইভানের কপালে চুমু দিয়ে বলে। ভাই, তুই আমার উপর রাগ করিস নাই। আমি তো ভেবেছিলাম তুই আমাকে সহ্য করতে পারবি না। আমি জানতাম না আব্বু আম্মু তোর সাথে আবার বিয়ে দিয়ে দিবে। আমি তোমার উপরে প্রথমে রেগে গেছিলাম যে একটা মেয়ের জীবন নিয়ে এমন করা ঠিক করো নাই, বাট এখন আমি বুঝতে পারছি তুমি কেন এমন করছো। কি বুঝছস? তুমি আমার প্রতিশোধ নিয়েছো, তাই না? রাফি চুপ হয়ে গেল। রূপা বলে ওঠে। ঠিক ধরেছ ইভান। ভাবি ভাইয়া ওইসব বাদ দিয়ে চলো, রেডি হও, আমি তোমাদের বাসায় নিয়ে যেতে এসেছি। আব্বু আম্মু আমাদের সহ্য করতে পারছে না। আমি চাই না যেখানে আমার সম্মান নাই, আমার স্ত্রীর সম্মান পাবে না, সেখানে যেতে চাই না। আরে ধুর, কি বলো, আমি আছি, কে কি বলে আমি সেটাই দেখব। চলো আমার সাথে। বাট ভাইয়া, তুমি হুদাই নদীকে কেন যে শিকার বানালে, এইটা একদম ঠিক করো নাই। ওই তো আমাদের কোনো ক্ষতি করে নাই। আমি যদি বিয়ে না করতাম তাহলে ওই মেয়েটার কি হতো? ভালো হইতো। ধ্যাত ভাইয়া, ওইসব মোটেও ভালো হইতো না। আমি ওইসব নিয়ে আর ভাবি না। চলো, আমার ভালো হয়েছে বাহিরে গিয়ে নিজেকে চিনতে শিখছি আর নিজের মতো চলতে পারি। আচ্ছা বাদ দাও, চলো তাড়াতাড়ি। আমি আমার ভাস্তা বা ভাস্তি যেই আসুক তাকে আমার বাড়িতে দেখতে চাই। চলো চলো বলছি। আর রেগে না থেকে যখন পিচ্চি দুনিয়াতে আসবে তখন আম্মু আব্বু কেউ রেগে থাকতে পারবে না। আব্বু আম্মু দুইটাই স্বার্থপর জানোস। আব্বু আম্মু দুইটাই স্বার্থপর জানোস। আমাকে নদীর সাথে কেন বিয়ে দিতে চাইছিল? নদীর আব্বু আর আমাদের আব্বু কোম্পানির জন্যই এই বিয়েটা দিতে নিয়েছিল। বাদ দাও, রেডি হয়ে নাও। ভাবি আপনি দাঁড়িয়ে আছেন কেন, যান না। ইভান জোর করলে রাফি রূপা রুমে চলে গিয়ে রেডি হতে লাগলো। সাব্বিরের বউ বলে। ইভান, তোমাকে খেতে দিই, আসো। ভাবি, আমি সকালে নুডলস খাইছি, একদম পেট ভরা, প্লিজ রাগ করেন না। আমি পরের বার আসলে একদম পেট খালি রেখে আসব। ইভানের কথা শুনে সাব্বিরের বউ কান ধরে বলে। ফাজিল, তোর খালি আমাদের বাড়িতে আসলে বাহানা। এতদিন পর এসেছিস আর না খেয়ে চলে যাবি? ইভান হাসতে হাসতে বলে। ভাবি ছাড়েন, লাগছে তো। আরে বাবা সত্যি, পরের বার আসলে খাবো। ইভানকে মারতে লাগলো। ইভান হাসতে লাগলো। রাফি রূপা বের হইলে দুজনকে খুনছুটি দেখে রাফি হাসতে লাগলো। সাব্বিরের বউ বলে। রূপার তাও ভালো এমন একটা কিউট দেবর পাইছো, সারাদিন মারবে ওকে যেন আরামে থাকতেও দেয় না। ফাজিল কোথাকার। কি অভদ্র ভাবি রে। ভাবি মোটেও ওনার কথা শুনবেন না, উনি হুদাই আমাকে মারে। সব কাজিনের বউগুলো পেতনি এক একটা। ইভান কথাটা বলে হাসতে লাগলো। সাব্বিরের বউ রেগে মারতে যাবে, ইভান সাথে সাথে লাফ দিয়ে সোফা থেকে রাফির পিছনে লুকিয়ে গেল। সাব্বিরের বউ বলে। তোর বিয়ের অনুষ্ঠান করবে না? সব ভাবিদের আমি এই কথা বলে দেব, পরে দেখিস তোর কি হাল হয়। আমি অনুষ্ঠান করব না, আমার বউ তো বাড়িতে আছে। ইভানকে মারতেই ইভান দৌড়ে বাইরে চলে গেল। দরজা থেকে বলে। ভাবি আবার পরে আসবো। আর তুমি অনেক পেতনি মার্কা, সুন্দর, প্রশংসা করলাম।
ইভানের কথা শুনে সবাই হেসে দিল। সাব্বিরের বউ বলে, পেতনির দেবর বউ নিয়ে আসিস। ঠিক আছে ভাবি, যাইয়েন। তিনজন বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল। ইভান ড্রাইভিং করতে লাগলো। রূপা হাসতে হাসতে বলে, তুমি তো অনেক ফানি দেখছি। তোমার ভাইয়া তোমার ব্যাপারে অনেক বলতো, তুমি অনেক সরম, ভালো মনের। আসলে এখন বাস্তবে দেখে বুঝতে পারছি। আরে না ভাবি, আমি মোটেও ভালো না। আমি ভদ্র মেজাজির মানুষ। তিনজন কথা বলতে বলতে বাসার ভিতরে চলে আসলো। তিনজন নেমে পড়ল। ইভান বলল, তোমরা যাও, আমি একটু গাড়ি সাইডে রাখি। রাফি রূপা যেতে লাগলো। ইভান গাড়ি সাইডে রেখে ভিতরে ঢুকতেই দেখে ইভানের আম্মু রাফিকে কিছু বলবে। সাথে সাথে ইভান বলল, আব্বু আম্মু, দয়া করে ভাইয়া ভাবিকে কিছু বলবে না। বিয়ে করে নাই, আমি তো করছি, তাই না? তোমার ভাইয়া তোমার ওপর চাপে দিয়ে চলে গেল। আমাদের দুই ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল, আর তুমি সেই ভাইকে বাড়িতে নিয়ে আসলে। আঙ্কেল, আমার ভাইয়ের বউ থাকতে কেন আপনার মেয়েকে বিয়ে করবে? আমি চাচ্চু হতে যাচ্ছি। আমি চাই না আমার ভাই ভাবি এই সময় বাহিরে থাক। ভাবির মানুষের প্রয়োজন আছে। আমার মেয়েকে দিয়ে যেন তোমার ভাবির আবার সেবা করতে পাঠাও না। এইটা কি ধরনের কথা? আমার বউ তার বড় বোনকে সেবা করতে পারে, সমস্যা কোথায়? মিলেমিশে থাকার নাম ফ্যামিলি। ফ্যামিলির বড় ছেলে বাহিরে থাকবে আর সবাই ভালো থাকবে নাকি? আম্মু আব্বু, ভাইয়া ভাবিকে যেতে দাও। যে আমার বোনের সাথে এমন করলো, তাকে কোন দুঃখে আমার বোন তাকে বোন ভাবে? চাচ্চু, আপুকে নিয়ে বাড়িতে চলো। এই তুই চুপ থাক। তুই আমার বাড়িতে আত্মীয় হয়ে এসেছিস, থাক। আমাদের বিষয়ে নাক গলাবি না। ইভানের ব্যবহার দেখে সবাই হতভম্ব হয়ে গেল। নদীর আব্বু আম্মু নদী অবাক হয়ে বলল, ইভান, এটা কি ধরনের ব্যবহার? তুমি আমার চাচাতো বোনের সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি চাইলে সব পারি। আমি ঝামেলা চাই না। আপনি আমার স্ত্রী। আমি যেখানে চাইবো আপনাকে সেইখানে থাকতে হবে। আমি কি আপনাকে স্ত্রী হিসেবে মানি নাই, নাকি আপনাকে আমি কষ্ট দিয়েছি? আপনি আপনার ফ্যামিলির কথা শুনে চিল্লাচ্ছেন। দেখেন, আমার ভাই ভাবি এই বাড়িতে থাকবে। হ্যাঁ, আমি মানছি আপনার সাথে আমার ভাইয়া অন্যায় করছে। আমার ভাই রাগের মাথায় এমন করছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ভালোই, এক ভাই রাগের মাথায় অন্যায় করবে, আরেক ভাই ক্ষমা চাইবে, খুব ভালো। আজ যদি আমার জায়গায় আপনার বোন থাকতো আর আমার দুই ভাই থাকতো, পারতেন এই জায়গায় মেনে নিতে? আমি তো ক্ষমা চাচ্ছি, তাই না? আর আমি তো আপনাকে বিয়ে করছি। আপনাকে তো আর আমি কষ্ট দিচ্ছি না। আমি যদি আপনাকে ভালো রাখতে পারি, সেখানে আপনার আর কি চাই বলেন? থাক ইভান, ঝামেলা করিস না। আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি। তোমরা বের হইলে আমিও বের হয়ে যাব। আমি সোজা লন্ডন চলে যাব। এখানে থাকার কোনো মানে হয় না। ওনার মনে তো আগুন জ্বলছে রাগে আমি আসাতে। উনি খুশি না। ভালোই তো কথা শিখছিস। তোকে চুপ থাকতে বলছি। সব তোর জন্য হয়েছে। সব জেনেও বেহায়ার মতো আমার বাড়িতে এসে এখন আমার বউ আর আমার মাঝে ঝামেলার সৃষ্টি করার জন্য এসেছিস, তাই না? ইভান, আমার ভাস্তির উপর মিথ্যাও দোষ দিবেন না। তুমি আমার ভাস্তিকে চেনো না, জানো না। তার সাথে এমন খারাপ ব্যবহার করতে লজ্জা লাগে না? তোমাকে তো আমি ভদ্র ছেলে ভাবছিলাম, এখন তো দেখছি তুমি তোমার ভাইয়ের থেকেও খারাপ। বিয়ান, আমি কিন্তু এসব সহ্য করব না। ইভান, রাইসার থেকে ক্ষমা চা। আর রাফি, তুই রুমে যা। ভাইয়া ঠিক বলছে। আব্বু আম্মু, তোমরা আসলে স্বার্থপর। ইভান কথাগুলো বলে ওর রাফি আর রূপার হাত ধরে নিয়ে যেতে লাগলো। রাফি ইভানকে বলতে লাগলো, দেখছোস ওর অবস্থা? এইবার ওকে শিক্ষা দিয়ে আমি এখন থেকে যাব। চিন্তা করো না, ওকে যদি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব। কি বলিস, খুন করা যাবে না? ইভান ফিক করে হেসে বলে, ভাইয়া তুই বোকা নাকি? খুন কেন করব? ও যত নাটক করুক, আমি জানি ওই আমাকে ভালোবাসে। কি বলিস? ও তো একটা স্বার্থপর। স্বার্থপর হইলে কি হবে? সেই আমাকে এখনো ভালোবাসে। যাই হোক, ওইসব বাদ দাও। ইভান রাফিকে ওর রুমে রেখে চলে গেল। নিজের রুমে গেলে ইভান খাটের উপরে বসে ফোন চালু করলো। নদী রুমে আসলে ইভান কিছু বলল না। স্ত্রী থেকে ভাই ভাবি বড় হয়ে থাকলে তাহলে থাকো তুমি তোমার ভাই ভাবিকে নিয়ে। আমি আমার মা বাবা বোনের কাছে চলে যাচ্ছি। ওকে, রেডি হন,
আমার জামা কাপড় নিয়েন, আমিও আমার বউয়ের সাথে বের হয়ে যাব। বউ যেখানে আমিও সেখানে যাব, তাই তাড়াতাড়ি করে আমার পোশাক ও লাগেজ নিয়ে নাও তো। কে তোমার বউ? আমি কেউ না। আপনি না নদী নামে ওই মেয়েটা? একদম আমাকে গলানোর চেষ্টা করবে না। তোমাকে আমি সত্যিই চিনতে পারছি না। তুমি এত বেয়াদব! ছি! আমার চাচাতো বোন আজ প্রথম আমার শ্বশুর বাড়িতে আসলো, আর তুমি কিনা তাকে অপমান করলে, এত বাজেভাবে কথা বললে। যে যেটার যোগ্য তাকে সেটাই পেতে হবে। তুমি কি আমার বোনকে আগে থেকে চেনো নাকি, যে আমার বোনের সাথে এইভাবে কথা বললে? আরে কুল, তোমার বোন আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি তোমার বোনকে অনেক আগে থেকে চিনি। আর তুমি দেখলে না তোমার বোন আমাকে তুই বলে ডাকলো? কিভাবে? আমি আর ওই একই হাই স্কুলে পড়তাম। ওদের বাসা তো মসজিদের সাথে। হাকিম মিয়ার বাসায় ভাড়া থাকতো, আর আমি ওইখানে আম্মুর সাথে ভাড়া থাকতাম। আমাদের এখান থেকে অনেক দূরে হইতো, তাই বাসায় থাকা হইতো না। আম্মুর অফিসও কাছে ছিল। ও, তাহলে এখানে আতিয়া তোমার আব্বু ভাইয়া থাকতো? হ্যাঁ। তাহলে তুমি আগে বলো নাই কেন? আর তুমি ওইটা বলো কেন? রাইসার জন্য সব হয়েছে, রাইসার উপরে দোষ চাপালে কেন? ওর উপর একটু রাগ করে আছি, তাই রাগ করলে তুমি তো বুঝছো আমি কথা বলি না। ও, রাইসা তো কখনো বলে নাই। জানি না কেন বলে নাই। ইভান নদীর কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, প্লিজ রাগ করো না। দেখো, আমার ভাইয়ার দোষ নাই। ভাইয়া এখানে বাধ্য হয়ে এমন করছে। আর তুমি বলো, ভাইয়া যদি বিয়ে করতো, তুমি কি ভাইয়ার সাথে সুখে থাকতে পারতে? ভাইয়া তো অন্য কাউকে ভালোবাসে, আবার বিবাহিত। তুমি যদি বিয়ের পরে জানতে, তাহলে আরও কষ্ট পেতে। তার থেকে আমার মতো সিঙ্গেল একটা পোলা বিয়ে করে ভালো করছো না? ইভানের কথা শুনে নদী কিছুক্ষণ ভেবে ইভানের দিকে ঘুরে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে বলে, ভালো করে বোঝালে তো পারতে। এইভাবে রাগীভাবে কথা বলে কেন? আমার রাগ উঠে গেছিল। আচ্ছা সরি বউ আমার। নিচে চলো, আব্বুকে বোঝাও। আব্বু রেগে গেছে, আমাকে এখানে থাকতে দিবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আব্বুকে তুমি বোঝাও। আচ্ছা চলো। ইভান নদী একসাথে যেতে লাগলো। নিচে গেলে নদীর আব্বু বলে, কি ব্যাপার, তুই রেডি হওয়া বাদ দিয়ে এখানে কি করিস? আব্বু, তুমি ইভানকে ভুল বুঝছো, আর ইভানকে ছেড়ে আমি একা যেতে পারবো না। আমি আমার ভুল বুঝতে পারছি। কি বলছি? যে বাড়িতে আমার মেয়েদের সম্মান নাই, সেই বাড়িতে আমি তোকে থাকতে দেব না। আঙ্কেল, রাইসা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। রাইসার সাথে একটু ঝামেলা আছে, যার কারণে আমি ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। ইভানের কথা শুনে রাইসা কিছুটা ভরকে গেল। নদীর আব্বু অবাক হয়ে তাকালে ইভান বলে, রে রাইসা, বলিস না কেন? হ্যাঁ, ওকে আন্টি, আঙ্কেলকে আমি আগে থেকে চিনি। আমাকে তো আগে বলোনি কেন? আসলে বলার সময় পাই নাই, তাই। যাই হোক, নদী রেডি হয়ে আসো। ইভান নদীকে যেভাবে বুঝিয়েছে সেমভাবে নদীর আব্বু আম্মুকেও বুঝাতে লাগলো। ইভানের কথা শুনে নদীর আব্বু আম্মু নিজেদের ভুল বুঝতে পারে। ইভান বলে, এখনও রেগে থাকবেন? আর আমার ভাই ভাবি যা করছে, ওইটার জন্য তো আর আমরা বাবুকে কষ্ট দিতে পারি না। যে এই দুনিয়াতে এখনও আছে, যে এই দুনিয়াতে এখনও আসে নাই, তাই আমি চাই না বাবুর কোনো ক্ষতি হোক। ইভানের কথা শুনে সবাই চুপ থাকলো, কিছু আর বলল না। সাউফান ইভানের কোলে উঠে বলে, মামা, তুমি বড় মামাকে ফিরিয়ে আনছো, খুব ভালো করছো। বড় মামাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আই লাভ ইউ মামা। ইভান সাউফানের কথা শুনে হেসে দিল। সাউফানের কপালে চুমু দিয়ে বলল, আমি জানি তো আমার মামাটার তার বড় মামাকে ছাড়া ভালো লাগে না। যাও মামা, আর মামুনির সাথে দেখা করে নাও। ইভানের কথা শুনে সাউফান চলে গেল। নদীর আব্বু বলে, যাও, দুইজন রেডি হয়ে নাও, সবাই তোমাদের অপেক্ষায় আছে। চলো। নদী ইভানকে নিয়ে রুমে চলে গেল। দুইজন রেডি হয়ে লাগেজ নিয়ে নিচে নামলো। ইভানের আম্মু বলে, ইভান, তুই তো কিছু খাস নাই, খাবার খেয়ে যা। আম্মু, আমার পেট ভরে আছে, আমি কিছু খাবো না। ইভানের আম্মুর মুখ দেখে ইভান বলে, আচ্ছা হালকা খেয়ে নিয়ে দাও। নদী আঙ্কেল আন্টি আপনারা খাইছেন? হ্যাঁ। হ্যাঁ, ওদের খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। ইভান চেয়ারে বসলো, ওর আম্মু খাবার দিল। ইভান হালকা খাবার খেয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ইভান, নদী, রাইসা একসাথে বসে আছে। ইভান যত রাইসার দিকে তাকায়, রাগে ইভানের হাত মুঠো করে নিতে লাগলো। নদী ইভানের হাতে হাত রাখলে ইভান নদীর হাতে শক্ত করে ধরে চুমু দিল। নদী লজ্জায় আস্তে আস্তে বলে,
এই কি করছো ফাজিল? সামনে আব্বু আম্মু, পাশে রাইসা আছে তো? আম্মু, ভাইয়া ভাবিকে খাবার দিয়েছো? আম্মু আব্বু এই দিকে তাকাবে না। আর রাইসা তো দোস্ত, ফ্রেন্ড, এই আমার ছেলে তোর সমস্যা ভাই কি? মানে? ওর কেমন বোঝার ভাই? বয়স হয়েছে। ও কাট। স্বামী স্ত্রী থাকলে টুকটাক আদর হবেই। ইভানের কথা শুনে নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। পাশের রাইসা কথাগুলো শুনে সিট কামছে ধরলো। ইভান নদীর সাথে দুষ্টুমি করতে লাগলো। নদী বারবার ইভানকে সরানোর চেষ্টা করতে লাগলো। রাইসার এসব অনেকটা খারাপ লাগতে লাগলো। ইভানের ফোন বেজে উঠলে ইভান কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় রে তুই? এই তো ভাই, তোদের এলাকার দিকে যাচ্ছি। রাস্তার মোড়ে দাঁড়া। আমরা রাস্তার মোড়ে সবাই বসে আছি। ওকে, বসে থাক, 5 মিনিট লাগবে যেতে। ইভান কল কেটে দিল। মোড়ের কাছে যেতেই ইভান বলল, ড্রাইভার আঙ্কেল, এখানে গাড়িটা একটু থামান। ইভানের কথা শুনে গাড়ি থামালে ইভান নেমে পড়ল। ইভানকে দেখে সবাই তাড়াতাড়ি করে এসে জড়িয়ে ধরে। রাস্তায় দিল ফেলে। সবাই হাঁ হয়ে গেল। নদী নিজের হাসি থামাতে না পেরে হাসতে লাগলো। ইভান উঠে পড়ল। রাকিব বলল, তুই লন্ডন থেকে এসেছিস, একবার আমাদের বলছস? তোকে শাকিল সাব্বির ভাইয়াদের বাসায় যাওয়ার দেখেছিল বলে জানতে পারছি। আরে ভাই, এসেছি রাতে। অত রাতে কারো ঘুম নষ্ট করতে চাই নাই, আর একটু ফ্রি হইতে চাইছিলাম। রাকিব, নদীর আব্বুর ডাক শুনে রাকিব সামনে তাকাতেই গাড়ির ভিতরে নদীর আব্বুকে দেখে ভয়েই বলল, আসসালামু আলাইকুম বড় আব্বু, বড় আম্মু। কি রে রাকিব, তুই এখানে কি করিস? ইয়া মানে আপু, একটু পড়াশোনা করে বন্ধুদের সাথে দেখা করতে আসলাম। আর ওই 1 বছর পর দেশে এসেছে, তাই আর কি। এই ওয়েট, তুই এই গাড়ি থেকে নামলি না? আরে রাইসা, তুই এখানে? ইভান তোদের দুজনকে একসাথে দেখে অবাক হইলাম। অবাক হওয়ার কি আছে? নদী আপুর জামাই ইভান, আর ওদের বাসায় গেছিলাম। রাকিব সাথে সবাই অবাক হয়ে গেল। রাকিব বলে, কি? ইভানের সাথে আপুর বিয়ে হয়েছে মানে? তুই বিয়েতে আসোস নাই নাকি? না, সিলেট ছিলাম। খুব ভালো। গাড়িতে ওঠো। আর তুমি আমাদের বাসায় আসার সময় পাও না, অথচ এখানে আড্ডা দেওয়ার সময় হয়। রাইসা, তুই বড় আম্মুর কাছে গিয়ে বসে। কেন? বেহায়া নাকি তুই? যা বসেক, আমি এখানে বসবো। রাইসা উঠে চলে গেল। ইভান উঠলে তারপর রাকিব বসলো। রাইসার আগে ফুঁসতে লাগলো। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। ইভান রাকিব সবাইকে টাটা দিয়ে যেতে লাগলো। রাকিব ইভানের দিকে তাকিয়ে বলে, ইভান, তুই এই রাইসাকে সহ্য কিভাবে করিস? ইভান রাকিবের হাত চেপে ধরে চুপ থাকতে বলল। নদী রাকিবের দিকে তাকিয়ে বলে, কেন, রাইসাকে সহ্য না করার কি আছে? আপু, তুমি জানো না এই রাইসার জন্য ইভানকে দেশ ছাড়ছে? আর কিছু বলার আগে ইভান মুখ চেপে ধরল। সবাই অবাক হয়ে তাকালে ইভান হেসে বলে, কি যাতা বলস, চুপ থাকতো। কি ব্যাপার, ওকে বলতে দাও। আরে তেমন কিছু বলবে না। তা রাকিব, তোর পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, ভালো চলছে। তোর কি অবস্থা? তুই তো অনেক ব্যস্ত মানুষ, কল দিলে পাওয়াই যায় না। নিজে খুব ভালো মানুষ। আমি ভালো আছি। আজাইরা। দুজন কথা বলতে বলতে নদীর বাসার সামনে নেমে পড়ল। সবাই নেমে পড়ল। রাকিব নদীর লাগেজ নিয়ে যেতে লাগলো। সবাই ভিতরে গেলে ইভান সবাইকে সালাম দিল। এক এক করে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। রাইসার বাবা মায়ের সামনে গেলে রাইসার আব্বু ইভানের পায়ে ধরতে যাবে, ইভান সাথে সাথে লাফ দিয়ে দূরে সরে গিয়ে বলল, আঙ্কেল, এইসব কি করছেন? ছোট, এসব কি করছিস তুই? ইভানের পায়ে কেন ধরতে নিয়েছিস? রাইসার আব্বু ইভানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ইভানের সারা মুখেতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। রাইসার আম্মু আদর করতে লাগলো। ইভান রাইসার আম্মুকে জড়িয়ে ধরে বলল, ছোট আম্মু, আমি আপনার উপরে রাগ করে নাই, আমি আর কারোর উপরে রেগে নাই, বাট আমি আপনার মেয়েকে ঘৃণা করি। ওকে সারা জীবনে ঘৃণাই করে যাব। রাইসার আম্মু কান্না করতে করতে বলে, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি বাপ, না বুঝে তোকে কত কিছু বলেছি, এমনকি মেরেছি, এমন অবস্থা করেছি যে তোকে সবাইকে ছেড়ে দেশের বাইরে যেতে হলো। আমাদেরকে ক্ষমা করে দিস বাপ। তোর উপর অন্যায় করার পর, সত্যিটা জানার পর আমি তোর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। রাকিবকে কত রিকোয়েস্ট করেছি, ওই কখনো তোর সাথে যোগাযোগ করতে দেয় নাই। আম্মু, কান্না করেন না। আমি এখন বুঝি, আগে রাগ হতো, এখন বুঝি একজন মেয়ে থেকে পরের সন্তান কখনই আপন হয় না।
নিজের মেয়েকে বিশ্বাস করা স্বাভাবিক, তাই এটা নিয়ে আমি আর কিছু ভাবি না। হ্যাঁ, এটা ঠিক, আপনি যখন আমাকে থাপ্পড় দিয়েছিলেন, গালি দিয়েছিলেন, তখন আমার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে যাচ্ছিল। যে আমাকে এত ভালোবাসলো, আমাকে ছাড়া কিছু বুঝতো না, যাকে আম্মু বলে ডাকি, সেই মানুষটা আমাকে বিশ্বাস করলো না। ইভানের কথা শুনে রাইসার আম্মু কান্না করতে লাগলো। ইভানকে জড়িয়ে ধরে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ইভান রাইসার আম্মু চোখের পানি মুছে দিতে দিতে বলে, দূর, আম্মু কান্না করেন কে? আপনি কান্না করলে আমারও একটু খারাপ লাগছে তো। আম্মু কান্না যদি করেন তাহলে আমিও কিন্তু এখানে গড়াগড়ি দিয়ে কান্না করব, ফ্লোরে বসবো। ইভান ফ্লোরে বসতে যাবে, সাথে সাথে রাইসার আব্বু আম্মু ফিক করে হেসে ইভানকে ধরে তুলে বলে, এখনো সেই ফাজিল আছো? ইভান দাঁতে দাঁত চেপে বলে, বেশি না, একটু আছি। আমি কিছু বুঝলাম না, রাইসার জন্য ইভানকে দেশছাড়া হতে হয়েছে মানে? ওইটা বাদ দেন আঙ্কেল, অতীত টেনে লাভ নাই। অতীত টানলে সম্পর্ক নষ্ট হবে, আর অতীত ভুললে সম্পর্ক ঠিক থাকবে। রাইসা তো সবার আদরের মাইয়া বলে দেয়, সে কত ভালো, একটাই মানুষ হিংসার জন্য কি না করতে পারে। এই তুই চুপ থাক ভাই, বেশি কথা বলিস না। আরে আন্টি, আসসালামু আলাইকুম। রাকিবের আব্বু ইভানের দিকে এগিয়ে এসে বলে, ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি তো আমাদের ভুলেই গেছেন। এইটা মিথ্যা কথা। ও আন্টি, আমি তো বিয়ে করছি, রাকিবকে করিয়ে দেন না, ওই সিঙ্গেল জীবন কাটাবে। এইটা আমার সহ্য হচ্ছে না। ইভানের কথা শুনে সবাই হেসে ফেলল। রাকিবের আম্মু ইভানের কান ধরে হেসে বলে, ফাজিল একটা দরকার জন্য বিয়ে করেছে, না হলে তোদের মতো কিছুদেরকে বিয়ে করতো। এখনো 5 বছর পর বিয়ের আগে না, আর আমাদের মেয়েটাও তোর ভক্ত হয়েছে, না হলে তোকে সিঙ্গেল রাখার ব্যবস্থা করতাম। আন্টি, সবাই দেখছে কিন্তু, আর আমার মান সম্মান তো আছে নাকি? আর আমি অনেক বড় হয়েছি, যার বউ আছে সে কখনোই ছোট হতে পারে না। ইভানের কথা শুনে সবাই হাসতে লাগলো। ইভানের কান ছেড়ে দিয়ে বলে, তুই আমাদের কাছে সব সময় বাচ্চাই থাকবি। তুই যদি বড় হয়ে যাস তারপরেও বাচ্চা, আমি তোর কান মলে দিতে থাকবো। দ্যাট ভালো লাগে না। ও আঙ্কেল কই? আব্বু দেশের বাইরে গেছে আজকে রাতে। ইস, আঙ্কেলের সাথে দেখা হইল না। আর রাকিব, তোর ভাগ্য আসলেই খারাপ ভাই। তুই বলছিলি আমার শালিকাকে বিয়ে করবি, এখন দেখ আমি তোর বোনকে বিয়ে করে বসে আছি। ইভান কথাগুলো বলে হাসতে লাগলো। রাকিব ভ্রুকুচকে বলে, তোকে আরেকটা বিয়ে করাবো। উষ্টা খাবি? ও থুকু, ভুল হইছে। ভাই, তুই যদি তোর বোনকে সতীন উপহার দিতে চাস তাহলে আমার কোনো বাধা নাই। ইভানের বাচ্চা। নদীর আগের লোক নিয়ে তাকাতেই ইভান ঢোক গিলে বলল, আরে মজা করছি তো, রাগো কেন? নদীর আম্মু বলে, নদী, ইভানকে নিয়ে রুমে যা। রাকিব, ইভান, নদী একসাথে যেতে নিল। রুমে গেলে রাকিব খাটের উপরে শুয়ে পড়ল। ইভান রাকিবের পায়ের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। ভাই, নদী যে তোর বোন, আগে তো বলস নাই। আবার রাইসাদের বাসায় ও তো কোনোদিন দেখি নাই। আরে নদী আপু, আমার আব্বুর চাচাতো ভাইয়ের মেয়ে, ওদের বাসায় আগে এখানে ছিল না, এখানে আসার পর থেকে টুকটাক এখানে এসে আড্ডা দিয়ে যায়। তারপর তো সিলেটের চলে গেলাম কলেজের ভর্তি হতে। আর রাইসা কেমন কাজিন? নদিয়াপুর ছোট চাচার মেয়ে, ওদের সাথে আগে সম্পদের জন্য ঝামেলা হয়েছিল, সেইখান থেকে কোনো যোগাযোগ ছিল না। এই বিয়ের দিন সবাই এক হয়েছে, বাট রাইসা তো আমাকে একবার বললো না যে তোর সাথে বিয়ে হয়েছে। ওই কি বিয়েতে গেছিল নাকি? ইভান আর কিছু বলবে, ওয়াশরুম থেকে নদী বের হয়ে পড়ল। যাও ফ্রেশ হয়ে নাও। যাচ্ছি। ইভান চলে গেলে রাকিব উঠে যেতে নিবে, তখন নদী রাকিবকে বলল, আমার সাথে ছাদে চলো তো। কেন আপু? চল বলছি। নদী রাকিবকে নিয়ে ছাদে চলে গেল। নদী রাকিবকে বলল, তুই আমাকে বড় বোনের মতো ভালোবাসিস, তাই না? হ্যাঁ। আমি যা যা জিজ্ঞেস করব সব সত্যি করে বলবি, প্রমিস কর। কি কথা? ইভানের ব্যাপারে? আরে প্রমিস করা লাগবে না, ইভান অনেক ভালো ছেলে, আম্মু আব্বুকে জিজ্ঞেস করলে বুঝে যাবে। ওই সব না, আমি জানি ইভান ভালো। রাইসার সাথে ইভানের আসলে বন্ধুত্বের সম্পর্ক নাকি অন্য কিছু,
আর রাইসার জন্য কেন ইভানকে দেশ ছাড়তে হয়? ইভান তোমাকে কিছু বলে নাই? না, আমাকে সত্যিটা বল। বলা কি ঠিক হবে? ইভান যেহেতু বলে নাই, আমি বকলে ওই আবার রেগে যেতে পারে। আমি ইভানকে বলবো না, বল তুই আমাকে। ওকে বলবো না কিন্তু। ওকে বলবো না, বল। ইভান রাইসা ওদের দুজনের ফ্যামিলির মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। ইভান রাইসা ওরা দুজন একই রুমে পড়াশোনা করত। মাঝে মাঝে সময় হলে আমিও যেতাম। বাট হঠাৎ একদিন ইভানের আম্মু বাসায় চলে যায়, ইভানকে রাইসাদের বাসায় রেখে চলে যায়। সেদিন আবার কাকু আর কাকির নাইট ডিউটি ছিল। ইভান আর রাইসাকে খাবার খাওয়ায় চলে যায় কিন্তু। রাকিব থেমে চারিদিক ভালোভাবে দেখতে লাগলো। নদী আগ্রহ নিয়ে বলল, কি হলো, থামলি কেন? না, দেখলাম কেউ আসে নাকি। দুজন সারা রাত পড়াশোনা করে, একই খাটে ঘুমিয়ে যায়, কারণ বাসায় কেউ নাই। দুজন ভূতকে অনেক ভয় পায়। ইভান ভালো মনে ঘুমিয়ে যায়। সকালে কাকু কাকি আসলে রাইসা ইচ্ছা করে নিজের টি শার্ট ছিঁড়ে ফেলে, চুল এলোমেলো করে ফেলে। মানে একজন মেয়েকে ধর্ষণ করলে যেমন দেখানো দরকার ওই ঠিক তেমনভাবে ফ্লোরে পড়ে থাকে। আর ইভানকে শার্ট খুলে ফেলে দেয়। কাকু কাকি ভিতরে ঢুকলে রাইসা নাটক করে কান্নাকাটি করে ইভানের নামে মিথ্যা ধর্ষণের দোষ দিয়ে দেয়। ইভান চিল্লার পাল্লার ঘুম থেকে উঠে লাফ দিয়ে দাঁড়াতে, কাকি থাপ্পড় মারে, কাকু মারতে থাকে। তারপর তো ইভানের আব্বু আম্মুকে কল দিয়ে নিয়ে এসে যা না তাই বলে অপমান করে। তারপর দুই ফ্যামিলির মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। রাফি ইভানকে বিশ্বাস করলে আর কেউ ইভানকে বিশ্বাস করে নাই। রাগের মাথায় ইভানের আম্মু আব্বু অনেক মেরেছিল। তারপর সবাই ওকে লন্ডন পাঠিয়ে দেয়। 1 বছর আঙ্কেল আন্টি ওর সাথে যোগাযোগ করে নাই, শুধু রাফি ভাইয়ার কথা বলতো। রাকিবের কথা শুনে নদী হতভম্ব হয়ে বসে পড়ল। নদী বলল, রাইসা এমন কেন করলো? পরে জানতে পারি রাইসা ইভানকে স্বামী হিসাবে পাওয়ার জন্য এমন করছে। কয়েকজন বান্ধবী ওকে এইসব বুদ্ধি দিয়েছিল। কি, কোন ক্লাসে থাকতে এমন ঘটনা ঘটে? ক্লাস 7-এ থাকতে। কি, এত ছোট বয়সে এইসব বুদ্ধি মাথায় আসে কিভাবে? আপু, তোমাদের যুগ ভুলে যাও, এখনকার ডিজিটাল যুগ। রাইসা যে ফ্রেন্ডরা ছিল সব ছিল 12 পোক্কা। মানে? মানে একটাই ছেড়ে একটা ধরা, আর ওদের বাসর করা আগেই শেষ। থাক, বড় বোন হও, আর কিছু বলবো না। বাট তুমি আবার ইভানকে ভুল বোঝো না। ওই সময় আমি ইভানকে এই সবের আগা মাথা কিছুই জানতাম না। ছি, রাইসা এত বাজে ছিল? এমন তো সবার সামনে এত সাধু। এই জন্য ওকে দেখলে আমার মেজাজ বিগড়ে যাইতো। আগে বলতে না, কেউ ওকে দেখলে ওই স্থান ত্যাগ করি। বুঝছি। ইভানের জন্য খারাপ লাগছে। মিথ্যে দোষে কত কষ্ট সহ্য করতে হয়েছে। আচ্ছা আপু, এইসব বাদ দাও, ইভান কল দিছে। ছাদে আসতে বল। রাকিব ইভানের কল ধরে বলল, আমি আপু ছাদে আছি, তুইও আয়। ছাদ কোথায়, আমি কিভাবে যাব? আচ্ছা, আমি আসছি। রাকিব নিচে চলে গেল। নদী আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, যেই মেয়ে ছোটবেলায় এমন সাংঘাতিক হতে পারে, সেই মেয়ে এখন যে কি করতে পারে আল্লাহ জানে। আমার স্বামী যেভাবেই হোক ওর থেকে দূরে রাখা উচিত। নদী কথাগুলো ভাবছিল। হঠাৎ সবার হাসাহাসি শুনে পিছন ঘুরে তাকালে দেখে ইভানকে নদীর সব কাজিনরা ঘিরে ধরেছে। ইভান সবাইকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। উপায় না পেয়ে ইভান বলল, ওরা সবাই ঘুরতে যাবে, তুমিও চলো না আমাদের সাথে। তো রেডি হয়ে আয়। এইভাবে ওকে ধরে আসিস কেন? নদীর কথা শুনে সবাই ইভানকে ছেড়ে দৌড়ে নিচে চলে গেল। রাকিবও চলে গেল। ইভান এগিয়ে এসে বলল, ফ্রেশ হয়ে দেখি তুমি নাই, এখানে কি করো? বাসায় আসলে ছাদে না আসলে ভালো লাগে না। আর তুমি যে ওদের ঘুরতে নিয়ে যাবে, তোমার কাছে টাকা আছে কি? আচ্ছা নিচে চলো, আমি টাকা দেই, চলো। আমার কাছে টাকা আছে, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। এত টাকার সবার জন্য গিফট আনছো, কই কারো থেকে তো টাকা নেওয়া দেখলাম না। আরে আমি ওইখানে ছোটদের কোচিং পড়তাম। কি, পড়াশোনা বাদ দিয়ে আবার কোচিং করাতে? আম্মু আব্বু কেউ জানে না, কাউকে বলো না, অনেক বকা খাবো। পরীক্ষা খারাপ হইলে উষ্টা খাবে। পুষ্টার সাথে কিস দিলে খারাপ হয় না? সামনে এসে ভারী দুষ্টু হয়েছো। ফোনে তো একবার এমন কথাবার্তা শুনি নাই। হি প্রথম প্রথম তো, তাই বউকে দেখে একটু শরম লাগতো। গতকাল রাতে সব ভয় লজ্জা ভেঙে গেছে। তাই না, ফাজিল একটা। আচ্ছা নিচে চলো।
দুজন নিচে চলে গেল। রুমে গিয়ে রেডি হয়ে সবাইকে নিয়ে বের হইল। রাইসা ইভান আর নদীকে দেখতে লাগলো। ইভান নদীকে এত সুখে থাকতে দেখে রাইসার মাথা খারাপ হয়ে যেতে লাগলো। রাইসা হঠাৎ করে এসে নদীকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলতে যাবে, সাথে সাথে ইভান দৌড়ে গিয়ে টান দিয়ে নদীকে নিজের সাথে জড়িয়ে ধরল। আরেকটা গাড়ি আসতেই ইভান নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই সাথে সাথে ইভান গাড়ির সাথে ধাক্কা লেগে ছিটকে দূরে পড়ে গেল। রাইসা নদী জোরে চিৎকার দিল। সবাই পিছন ঘুরে তাকাতেই দেখে ইভান রাস্তায় উপর হয়ে পড়ে আছে। নদী রাইসা দৌড়ে গিয়ে ইভানকে ধরে কান্না করতে করতে বলল, ইভান চোখ খুলো। ইভান কথা বলছো না কেন? এই ইভান চোখ খোলো না। ইভান প্লিজ চোখ খোল। ইভান তোর কিছু হতে পারে না। ইভান ওটেক না। রাকিব সবাই দৌড়ে এসে ইভানকে কোলে তুলে নিয়ে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যেতে লাগলো। নদী জোরে জোরে কান্না করতে লাগলো। রাইসা কান্নায় ভেঙে পড়ল। নদী কান্না করতে লাগলো। হসপিটালে নিয়ে গেলে নার্স কেবিনে নিয়ে গেল। রাকিব সবাইকে কল দিয়ে জানিয়ে দিল। সবাই চলে আসলো। নদীর আম্মু নদীকে সামলাতে লাগলো। রাফি দৌড়ে এসে রাইসাকে দেখে রাগ হতে লাগলো। রাকিব, ইভানের কি অবস্থা? আর ইভানের এই অবস্থা কিভাবে হইল? আমাকে বাঁচাতে গিয়ে ইভানের এই অবস্থা। রাফির রাগ যেন বেড়ে যেতে লাগলো। রাফি বলতে লাগলো, তোরা দুই বোন আমার ভাইদের জন্য খালি বিপদ নিয়ে আসস। আমার ভাইদের যদি কিছু হয়, আব্বু আম্মু, আমি তোমাদেরও শান্তিতে থাকতে দিব না। ডাক্তার আসলে রাফি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলে ডাক্তার বলে, এত চিন্তা করবেন না, রোগী ঠিক আছে। মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে গেছিল, কয়েকদিন রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার। আমার ভাইয়ের সাথে দেখা করতে পারবো? রাফি অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। নদী ভিতরে যেতে চাইলে রাফি রেখে বলে, এই দূরে থাক আমার ভাইদের থেকে। ভাইয়া, আপনি আমার থেকে আমার স্বামীকে দূরে রাখতে পারেন না। চুপ করো। আমি কি পারি না পারি তোমাদের ধারণা নাই। তোদের বংশের মেয়েরা কাল নাগিন। রাফি নদীকে ঢুকতে দিল। রাকিব নদীকে ধরে বলল, আপু থামো, রাফি ভাইয়া একটু রক চটা, ইভানকে অনেক ভালোবাসে তো বাদ দাও, রাগ কমে গেলে ঠিক হয়ে যাবে। আমি ইভানের কাছে যাব। ভাইয়া বের হয়ে যাক, তারপর যাও। নদী কান্না করতে লাগলো। রাফি ইভানের পাশে বসে ইভানের হাতে চুমু দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ইভান চোখ খুলে রাফিকে দেখে হাসি মুখে বলে, ভাইয়া আমি ঠিক আছি। এমনভাবে কান্না করছো মনে হয় আমি মারা গেছি। যদি এর বেশি কিছু হয়ে যেত, ইভান তুই নদীকে ডিভোর্স দিয়ে দিবি। ওই ফ্যামিলির মেয়েরা কখনোই তোর ভালো করবে না, শুধু ক্ষতিই করবে। ভাইয়া এইসব কি বলো? নদীর এখানে কোনো দোষ নাই। যার দোষ তাকে আমি কি যে করব। ইভান উঠতে যাবে, সাথে সাথে ইভান হাতে ব্যথা পেল। রাফি বলে উঠে, কার দোষ? থাক, তুমি রেগে যাবে। নদী তো কান্না করছে, ওয়েট আমি ওর সাথে দেখা করে আসি। না। কেন? ওদের দেখতেই ইচ্ছে করে না, সবগুলো নাটকবাজ যত সব। ও ভাইয়া, তুমি নদীকে কেন দেখতে পারছো না? এখানে ওর কি দোষ? শুনো, একটা হাতে 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি এক ফ্যামিলিতে সবাই এক হয় না। নদী অসম্ভব ভালো একটা মেয়ে। জানি না, আমাকে জ্ঞান দিস না। রাফি উঠে চলে গেল। নদীকে দেখে বলল, ভেতরে যাও, ইভান ডাকছে। আর রাইসা, আমার কেন জানি মনে হচ্ছে এইসবের ভেতরে তুই জড়িয়ে নাই তো। যদি আমি একবার শুনি, বিশ্বাস কর, তোকে আমি সোজা খুন করে ফেলবো। রাইসা কথাগুলো শুনে ভয়ে ঢোক গিলতে লাগলো। নদী ভিতরে গিয়ে ইভানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ইভান নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে বাবা আমি ঠিক আছি। এমনভাবে কেউ কান্না করে? আরে আমার তেমন কিছু হয় নাই, হালকা একটু ধাক্কা লেগে পড়ে গেছিলাম। আরে বাবা কান্না থামাও না। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তোমার যদি কিছু হতো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। ওয়েট, আমাকে কে যেন ধাক্কা দিয়েছিল। কেউ না, তুমি হুট করে পড়ে গেছিলে। কান্না থামাও, রিলিজ নিব। হসপিটালে থাকতে আমার মাথা ঘুরে। সবাই ভিতরে আসলে ইভান সবার সাথে কথা বলতে লাগলো। ইভানের আম্মু এসে ইভানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। ইভান ওর আম্মুকে বুঝাতে লাগলো। ইভান ওর আম্মুকে বুঝিয়ে রিলিজ নিয়ে নদীদের বাসায় চলে গেল। ইভান শুয়ে আছে। নদী ইভানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইভান নদীর হাত ধরে বলল, তোমার হাতে তো অনেকখানি সরে গেছে, অনেক ব্যথা করছে তাই না? এইসব ব্যথা থেকে বুকে ব্যথাটা বেশি হচ্ছে। ইভান, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। ইভান, তোমার কিছু হইলে আমি আত্মহত্যা করতাম। দ্যাট পাগলি বলে কি? ওয়েট, আমার ফোনটা একটু বের করে দাও তো। ইভানের ফোনটা পকেট থেকে বের করে দিলে ইভান
কল রিসিভ করে দিতে বলে। নদী কল রিসিভ করে লাউড স্পিকার দিল। আসসালামু আলাইকুম, তুলি কেমন আছোস? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুই? ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ। এত রাতে কল দিলি, কিছু হয়েছে? হুম। ইভান, আমাদের পরীক্ষা 15 তারিখে, চলে আয় তাড়াতাড়ি। গতকাল স্যার হুট করেই ডেট চেঞ্জ করে দিয়েছে। মেজাজটা এত খারাপ হচ্ছে। বলিস কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ। আচ্ছা, আমি আগামীকাল রওনা দিব। ভাবির জন্য খারাপ লাগছে। বরকে 2 দিন কাছে পাইয়া আবার হারিয়ে ফেলবে। শোন, ভাবিকে ভালোভাবে বুঝিয়ে আয়। ভাবি তোকে অনেক ভালোবাসে। ভাই ফোন রাখ, কান্না করতেছে। তুলি ফোন কাটলে ইভান হেসে বলে, আরে বাবা, কান্না করছো কেন? আমি এত তাড়াতাড়ি তোমাকে যেতে দেব না। নদী প্লিজ কান্না করো না। আরে বাবা, পরীক্ষা শেষ হইলে আমি চলে আসবো, একটা দিন দেরি করব না। নদী ইভানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ইভান বোঝানোর চেষ্টা করতে লাগলো, আমি কিছু বুঝতে চাই না, আমি তোমাকে যেতে দেব না। আরে বাবা, পরীক্ষা না দিলে ভার্সিটিতে ভর্তি হব কিভাবে? পরীক্ষা যদি ভালো রেজাল্ট করি তাহলে একেবারে দেশে আসব। কবে আসবে? 1 মাসের মতো লাগবে। এতদিন আমি কিভাবে থাকবো? আরে বাবা, ফোনে তো কথা বলবো, তাই না? পরীক্ষার পর একেবারের জন্য দেশে চলে আসবে কিন্তু। ওকে, আচ্ছা, আমাকে তো চলে যেতে হবে। তুমি একটু রাইসা আর রাকিবকে এখানে পাঠাও। দরকার আছে, যাও। ইভানের কথা শুনে নদী চলে গেল। নদী নিচে গিয়ে রাইসা আর রাকিবকে বলল। রাকিব, রাইসা তোদেরকে ইভান ডাকছে। রাইসা কথাটা শুনে ভয়ে ঢোক গিলল। রাইসার আম্মু বলে, যা দেখ কি বলে ইভান। রাকিব রাইসার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। উপরে উঠে নদীর রুমে গেলে ইভানকে বলল, ইভান। ইভান ফোন রেখে সামনের দিকে তাকিয়ে রাকিবকে ইশারা করে দরজা বন্ধ করে দিতে বলল। রাকিব দরজা বন্ধ করে দিলে ইভান উঠে এসে সোজা রাইসার গালে জোরে জোরে 2টা থাপ্পড় মারল। নিজেকে সামলাতে না পেরে দেয়ালের কাছে ছিটকে গিয়ে দেয়ালের সাথে কপালে ধাক্কা খেয়ে পড়ে গেল। রাকিব কিছু বলার আগে ইভান রাইসার চুলের মুঠো ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে মেরে ফেলার প্ল্যান করস? আমার সাথে যা করছস, আর শেষমেশ আমার স্ত্রীর উপরে নজর দিয়েছস। আমার স্ত্রীর যদি কিছু হইতো আমি তোকে ওইখানে খুন করে ফেলতাম। কি বলছিস এই সব? ঠিক বলছি, ওই নদীকে ধাক্কা দিয়েছিল। রাইসা ইভানের কলার ধরে কান্না করতে করতে বলে, আমি তোকে ভালোবাসি। আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারবো না। তোর পাশে যে আসবে আমি তাকে মেরে ফেলবো। রাইসা কথাগুলো বলে একবার কান্না করে আবার জোরে জোরে পাগলের মতো হাসতে লাগলো। ইভান রেগে রাইসার গলা চেপে ধরে বলে, আমি ভেবেছিলাম তোকে লাস্ট একটা সুযোগ দিব ভালো হবার, বাট তুই তো দেখি সাইকো। তোর আসল জায়গা কোথায় আমি বুঝে গেছি। হ্যাঁ, ঠিক ধরছস। আমি একজন সাইকো। আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারি। দরকার হলে আমি তোকেও খুন করতে পারি। আমার না হইলে আমি তোকে কারো হতে দেব না। আমিও মারবো। এই তো পুরো সাইকো। সাইকোগিরি ছুটিয়ে দিব, চল আমার সাথে। ইভান রাইসার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। ইভান নিচে নিয়ে গিয়ে সোজা ছুঁড়ে মারলো সামনের দিকে। ইভান রাইসার আম্মু আব্বুর দিকে তাকিয়ে বলল, আপনাদের কথা ভেবে আমি আপনার মেয়েকে লাস্টবার একটা সুযোগ দিতে চাইছিলাম, বাট আপনার মাইয়া তো পুরো একটা সাইকো। ওকে ডাক্তার দেখান। কি বলছো এসব? হ্যাঁ ইভান ঠিক বলছে। কাকু রাইসা একদম সাইকো হয়ে গেছে। ওই নদী আপুকে খুন করার চেষ্টা করেছে। নদী আপুকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলতে নিয়েছিল। ইভান না থাকলে এতক্ষণে নদী আপু হসপিটালে থাকতো। আর ইভান ওকে বোঝাবে কি? ওই এমন সাইকো, ওই ইভানকে না পাইলে ইভানকে নাকি খুন করবে। না আম্মু আব্বু, আমি এমন কিছু করি নাই। নদী রেগে রাইসার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলে রাইসা ফল কাটার চাকু দিয়ে হাসতে হাসতে বলে, আমাকে থাপ্পড় দিলি? আমার থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিলি? ছোটবেলায় সানজিদা মাইশাকে আমি মেরেছি শুধুমাত্র ইভানকে পছন্দ করতো বলে, আর তুই আমার থেকে একেবারে কেড়ে নিলি। আমি তোকে বাঁচতে দিব তোর মনে হয়? রাইসা ফল কাটার চাকু নিয়ে হাসতে হাসতে বলে। রাইসা পাগলের মতো হাসতে হাসতে কথাগুলো বলে সবাই যেন অবাক হয়ে গেল। ইভান রেগে রাইসার কাছে গিয়ে গলা টিপে ধরে বলল, তার মানে তুই ওদের মেরে ফেলছস? হ্যাঁ, যে তোর দিকে তাকাবে আমি তাকে খুন করব। তুই যদি আমাকে ভালোবাসতি
তাহলে ওদের কাউকে মারতে হতো না। এখানে আমার দোষ না, তোর দোষ। আমার গলা ছাড়, না হইলে তোকেও আমি মেরে ফেলবো, আমি নিজেও মারবো। পারলে মার, সাহস থাকলে। ইভান, ওর কাছ থেকে সরে আয়, এই একটা সাইকো। ইভান থাপ্পড় মেরে চাকুটা কেড়ে নিল। রাইসা ফ্লোরে পড়ে গেলে রাইসা উঠে ফুলদানি তুলে নদীর মাথায় বাড়ি মারতে যাবে, সাথে সাথে রাকিব সামনে চলে আসলো। রাকিবের পিঠে লাগলো। রাইসা কান্না করতে করতে বলে, রাকিব, ওকে মারতে দে, আমার রক্ত দেখতে হবে। ওই আমার ভালোবাসাকে ছুঁয়েছে আমার সামনে, ওই আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে, আমার ভালোবাসার মানুষের হাতে খায় আমার সামনে। আমি ওর হাসি চিরদিনের মতো বন্ধ করে ফেলবো। রাইসার আব্বু সজোরে থাপ্পড় মারলে রাইসা হাসতে হাসতে বলে, আব্বু, তুমিও মারলে আমাকে? মারো, সমস্যা নাই। আমি তো নদীকে খুন করব, আমার সামনে যে আসবে তাকেও মারবো। রাইসা কথাটা বলে যেই নদীর দিকে এগিয়ে যাবে, নদীর আব্বু হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, মানসিক হসপিটালে কল দাও, এখনই ওকে এখান থেকে ছাড়তে হবে। রাইসা ইভানের কাছে গিয়ে ইভানকে জড়িয়ে ধরে শক্ত করে। ইভান জড়ানোর চেষ্টা করলে রাইসা কান্না করতে করতে বলে, আমি তোকে অনেক ভালোবাসি, আমাকে কেন তুই ভালোবাসিস না? আমি তো কখনোই চাই নাই তুই আমার থেকে দূরে যা। আমি ছোটবেলায় ভুল বুঝে তোর সাথে অন্যায় করেছিলাম। আমি শুধু চেয়েছিলাম তোর সাথে বিয়ে হইলেই সারা জীবন থাকতে পারবো, তাই তো আমি সাথীদের বুদ্ধিমতো কাজ করি। আমি তো জানতাম না এমন করলে তোকে সবাই মারবে। আমি সত্যিই বুঝতে পারি নাই। আমি শুধু একটাই কথা জানতাম, আমি তোকে পাবো সারা জীবনের মতো। সবাই আমাদের বিয়ে দিয়ে দিবে, কিন্তু দিল না তো, তোকে দূরে সরিয়ে দিল। রাইসার কথা শুনে ইভান রাইসাকে সরিয়ে দিতে গিয়ে থেমে গেল। রাইসা ইভানের শার্ট কান্নায় ভিজিয়ে ফেলতে লাগলো। রাইসার কান্না কথাগুলো শুনে সবার খারাপ লাগলো। রাইসা আবার কান্না করতে করতে বলে, জানিস, আমি না তোকে অনেক ভালোবাসি। আমি তোর মতো একটা রোবট বানিয়ে নিয়ে এসেছি আমার রুমে। আমি কাউকে ঢুকতে দেই না, যদি আব্বু আম্মু দেখে ফেলে অনেক বকাঝকা করবে। আমি তোর জন্য অনেক টাকা চুরি করছি, আমি মানুষও খুন করছি, এতে আমার কোনো আফসোস নাই। আমার একটাই আফসোস, আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আল্লাহ কাছে কত চাইলাম, কিন্তু তোকে আমার করে দিল না। অথচ নদী কিছু করেই নাই, ওই বিনা কারণে তোকে পেয়ে গেল। এটাই আমার সহ্য হচ্ছে না। জানিস, সেদিন তোর আর নদীর বিয়ে পড়ানো শুরু করে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমি আত্মহত্যাও করতে গেছিলাম, কিন্তু আমি পারি নাই। আমার মনে হইল নদীকে মেরে ফেলে তোকে আমি সারা জীবনের মতো করে নিয়ে যাব। রাইসা কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো। রাইসা কান্না করতে করতে আবার বলল, জানিস, আমি না অনেক দিন ধরে ঘুমাই নাই, আমার না অনেক ঘুম পাচ্ছে। রাইসা কথাটা বলে হুট করে ইভানের হাত থেকে চাকু নিয়ে সোজা নিজের পেটে বসিয়ে দিলে সবাই চিৎকার দিল। রাইসা হাসতে লাগলো। ইভান রাইসাকে ধরে কিছু বলার আগে রাইসা বলল, আমার ঘুম পাচ্ছে, আমাকে তোর বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিবি? আমি বুঝে গেছি তুই আমাকে ভালোবাসিস না, আমাকে ঘৃণা করস। গতকাল তো বলে দিলি। কথাটা না সারাদিন কানে বাজছিল। ভেবেছিলাম তোর থেকে দূরে চলে যাব, কিন্তু কি করব বল, মনটা যে তোর পাশে কাউকে সহ্য করতে পারে না। তাই তো রাগে বসে নদীকে ধাক্কা দিয়েছিলাম। আমি বুঝে গেছি আমি বেঁচে থাকলে তোদের আমি মেরে ফেলতে পারি। রাইসা কথাগুলো বলে ইভানের বুকে মাথা দিয়ে ঢলে পড়ল। ইভান চিৎকার দিয়ে বলল, রাইসা, এই রাইসা, চোখ খোল, তোর কিছু হতে দিব না আমি। রাইসা, চোখ খোল না। ইভান রাইসাকে কোলে তুলে কান্না করতে করতে বলল, প্লিজ কেউ গাড়িটা নিয়ে বের হও। এই রাইসা, চোখ খুলো না, তোর কিছু হবে না, প্লিজ চোখ খোল। রাইসার আব্বু আম্মু কান্না করতে করতে বলে, কেউ রাইসাকে ধরবে না, রাইসার মৃত্যু, ও শান্তিতে ঘুমাক। ইভান চিৎকার করে বলে, আরে পাগল হয়ে গেছেন নাকি? নিজের সন্তানকে মরতে বলছেন? ইভানের কথা শুনে রাইসার আব্বু বলে, হ্যাঁ ঠিক বলছো, ভালো হয়ে গেছি। আমার মেয়েকে বাঁচিয়ে কি হবে? ওই তোমাকে ছাড়া থাকতে পারবে না, ওই তোমার পাশে কাউকে সহ্য করতে পারে না, ওই অন্য কাউকে খুন করতে ওর সময়ও লাগে না। তার থেকে ওই মারা যাক, ওই বেঁচে থাকলে তোমাদের দুজনকে খুন করে দিতে পারে। আরে খুন করলে করবে, কেউ তো প্লিজ আমাকে সাহায্য করো। কেউ সাহায্য না করলো ইভান,
আমি এখন নিয়ে আসছি চাবি। নদী দৌড়ে চলে গেল। ইভান শার্ট খুলে রাইসার পেটে বেঁধে দিল। রাইসাকে কোলে তুলে নিয়ে দৌড়ে যেতে লাগলো। নদী দৌড়ে গাড়ির চাবি নিয়ে যেতে চাইলে রাইসার আব্বু বলে, মা যাস না, আমার মেয়ে এইভাবে মরে গেলে ভালো রে মা। দুনিয়াতে বেঁচে থাকতে ওই তিলে তিলে মারা যাবে, কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাবে, ওকে মরতে দে রে মা। কথাগুলো বলে কান্না করতে লাগলো। নদী হাত সরিয়ে দিয়ে বলে, আমার বোনকে আমি মরতে দিব না। দরকার হইলে আমি ইভানের সাথে ওর বিয়ে দিব। আমার হাত আর কেউ ধরবে না। নদী, রাকিব আর কিছু কাজিন মিলে গাড়িতে করে নিয়ে যেতে লাগলো। রাইসাকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে দৌড়ে কোলে করে নিয়ে যেতে লাগলো। রাইসাকে ডাক্তার নিয়ে গেল। ইভান হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। রাকিব ইভানের কাঁধে হাত দিয়ে বলে, কান্না কেন করছিস? ওই যা করছে খুব খারাপ করছে, ওর মৃত্যুই ভালো। জাস্ট শাট আপ। আর একটা কথা বলবি না, রাইসার দোষ না, দোষটা আমার। কারণ আমি ছোটবেলা থেকে রাইসাকে বোঝার চেষ্টা করতাম। তাহলে রাইসা কখনোই এমন হতো না। সব দোষ আমার। ইভান কান্না করতে লাগলো। অনেকক্ষণ পর নার্স এসে বলে, এবি পজিটিভ রক্ত গ্রুপে রক্ত লাগবে, না হলে রোগীকে বাঁচানো যাবে না। নদী বলে ওঠে, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ। নদী রক্ত দিতে চলে গেল। সবাই হসপিটালে আসলো। ইভানের আম্মু বলল, ইভান, রাইসার কি অবস্থা? নদী কোথায়? রাইসার রক্ত দরকার, আপু রক্ত দিতে গেছে। রাইসার আব্বু আম্মু সামনের বেঞ্চিতে বসে কান্না করতে লাগলো। ইভানকে দেখে ইভানের আম্মু কাঁধে হাত দিতেই ইভান ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে। ইভানের আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী রক্ত দিয়ে আসলো। অনেকক্ষণ পর ডাক্তার বের হলে ইভান উঠে জিজ্ঞেস করলে বলে, উনি এখন ঠিক আছে, আর কিছুক্ষণ দেরি হলেই ওনাকে বাঁচানো যেত না। আর ওনাকে ধন্যবাদ দেন, উনি সময় মতো রক্তটা দিয়েছেন। ডাক্তারের কথা শুনে সবাই খুশি হলো। ইভান নদী দৌড়ে ভিতরে গেল। ভিতরে গেলে দেখে রাইসা উপরের দিকে তাকিয়ে আছে। ইভান নদীকে দেখে বলল, আপু, আমাকে তুমি বাঁচালে কেন? আমি তো তোমাকে মেরে ফেলতে চাইছিলাম। ছোট বোন ভুল করছে বলে বড় বোন হয়ে কি ছোট বোনকে মরতে দেখবো নাকি? ভালো মানুষ হয়ে কোনো লাভ নাই। আমি তো আবার তোমাদের ক্ষতি করতে পারি। আমাকে মরতে দিতে পারতে। ক্ষতি কিভাবে করবি? ইভানের সাথে তোকে বিয়ে দেয়, তাহলে কিভাবে ক্ষতি করবি? এইসব কি বলো? মাথা খারাপ হয়েছে নাকি? সত্যি দিবা? হ্যাঁ, তুই সুস্থ হয়ে নে। ফালতু কথা বলো না। ফালতু কথা না, আমি সিরিয়াস ভাবে বলছি। আমাকে যদি ওই বিয়ে করে তুমি কই যাইবা তাহলে? আমি ইভানকে ছাড়তে পারবো না, তুইও না। তাই সতীন হয়ে থাকতে পারবি নাকি না? যদি না পারস তাহলে একেবারে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তাতেও রাজি, কিন্তু আমার ইভানকে লাগবে। আমি রাজি না। রাইসা দেখ, আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি নদীকে ভালোবাসি, অন্য কোনো নারীকে আমি চাই না। আমি জানি আমার ভুলের কারণে আজ এমন হয়েছে, বাট বিয়ে যদি না হইতো তাহলে আমি তোকে বিয়ে করতাম। বাট স্ত্রী থাকার পর আমি কাউকে চাই না। ছেলেদের 4টা বিয়ে করার বিধান আছে, আমি নিজে থেকে বিয়ে দিতে চাচ্ছি। তোমার তো খুশি হওয়ার কথা। 4বার বিয়ে করতে চাইলে আমি তোকে 4বার বিয়ে করব, অন্য নারীকে না। ইভান কথাটা বলে রাগে চলে গেল। নদী রাইসা মিটিমিটি হাসতে লাগলো। রাইসা বলে উঠল, আপু, বাদ দাও। ওই তোমাকে অনেক ভালোবাসে। আমি জোর করে ওকে বিয়ে করলে ভালোবাসাটা তো মন থেকে পাবো না। আমি অন্য কাউকে বিয়ে করে দেশের বাইরে চলে যাব, তাহলে ইভানকে আর মনে পড়বে না। রাইসা কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাকিব কেবিনে ঢুকে বলল, রাইসা, আমি তোকে পছন্দ করি, আমাকে তুই বিয়ে করবি? আমি তোকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আমি ছোটবেলা থেকে তোকে ভালোবাসি, বাট তোর ব্যবহারগুলো আমাকে অনেক কষ্ট দিত। কখনো ভালোবাসার কথা বলার সাহস পাই নাই। সবাই ভিতরে এসে রাকিবের কথা শুনে অবাক হয়ে গেল। রাইসা নিজেও অবাক হয়ে যায়। রাইসা হাসি মুখে বলে, হ্যাঁ, আমি প্রিয় মানুষকে না পাইলে কি হবে? আমি তোর ভালোবাসাকে সম্মান করে মেনে নিলাম। আমি জানি প্রিয় মানুষকে অন্য কারো হতে দেখার মতো কষ্ট দুনিয়াতে আর কোনো কষ্ট হতে পারে না। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। ওদের কথা শুনে সবাই অনেক খুশি হলো। ইভান এখান থেকে বের হয়ে সোজা টিকিটের জন্য চলে গেল। টিকিট কেটে বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতেই দেখে রাফি নদীকে বলছে, নদী, আমাকে ক্ষমা করে দে। আমি রাইসার উপর নেওয়া প্রতিশোধ তোমার উপরে নিতে চেয়েছিলাম। বাদ দেন ভাইয়া, অতীত নিয়ে আর ভাবতে চাই না।
ইভান বসার ঘরে গিয়ে বলে, আমাকে সকালে লন্ডন যেতে হবে। তোর যে অবস্থা, এই অবস্থায় কিভাবে যাবি? কিছু করার নাই, পরীক্ষা কয়েকদিন পর। আমার অনেক ঘুম পাচ্ছে। ইভান রুমে চলে গেল। খাটে শুয়ে পড়তেই নদী ইভানের পাশে বসে হাতের ব্যান্ডেজগুলো ঠিক করে দিতে লাগলো। ইভান নদীকে সরিয়ে দিয়ে বলে, ভালোবাসা দেখাতে হবে না, সরেন। রাগ করো কেন? তোমার কান্না দেখে মনে হইল তুমি ওকে ভালোবাসো। আজাইরা কথা, ঘুমাবো, সরেন। ইভান চোখ বন্ধ করলে নদী লাইট অফ করে ইভানের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে ইভান তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। নদীর কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। ইভান সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। 1 মাস পর ইভান এয়ারপোর্ট থেকে তুলির সাথে কথা বলতে বলতে বের হইলে বাইরে এসে দেখে নদী রাকিব রাইসা দাঁড়িয়ে আছে। ইভানকে দেখে হাত নাড়ালে ইভান তুলিকে নিয়ে সবার সামনে গিয়ে বলল, জান, এটা আমার বড় বউ, আর এটা আমার বন্ধু আর ওর স্ত্রী। জান মানে? হ্যাঁ, আমি ওকে বিয়ে করেছি। তোমার তো সতীনের খুব দরকার, তাই তোমার কথা ভেবে বিয়ে করে নিয়ে আসলাম। ইভানের কথা শুনে রাইসা নদী মারতে যাবে, সাথে সাথে ইভান তুলি হাসতে লাগলো। নদীকে ঘুরিয়ে জড়িয়ে ধরে হাত শক্ত করে ধরে বলল, আরে কুল, ওই তুলি আমার ফ্রেন্ড। ইভানের কথা শুনে নদী শান্ত হয়ে তাকাতেই তুলি বলল, ভাবি, ইভান মজা করছে। তোর ভয় পেয়ে গেছিলাম। তা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাবি, আমার আব্বু আম্মু এসে গেছে, আমি আসছি, আল্লাহ হাফেজ। তুলি বিদায় নিয়ে চলে গেলে নদী ইভানের কান ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, তুই শুধু আমার, আর অন্য করো না, বুঝছিস? রাইসা পাগলামি করছিল তাই রাজি হয়েছিলাম, বাট এখন কেউ মরে গেলেও আমি আমার জামাইয়ের ভাগ কাউকে দিব না। নদীর কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। সমাপ্ত। গল্পটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।